জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপে। আজকে মনোসংলাপের 44তম পর্বে আমাদের আলোচনার বিষয় প্রসব পূর্ববর্তী বিষণ্ণতা বা প্রিপার্টাম ডিপ্রেশন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন আমিনা খাতুন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড সিআরপি, এবং ডাক্তার আফসানা মৌটুসী, এমবিবিএস, সিএমইউ ডিএমইউ, উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ। আমাদের অতিথিরা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ম্যামদেরকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। আমাদের দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, আজকের বিষয়টা প্রিপার্টাম ডিপ্রেশন। এটা একটু ভিন্ন ধর্মী, একটু এক্সেপশনাল একটি বিষয়, কিন্তু ইয়েট ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সোসাইটি। তো আজকের প্রোগ্রামটা অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত বলে আমরা মনে করি। আপনারা আমাদের প্রোগ্রামটি শেয়ার করতে ভুলবেন না এবং একাডেমি 21 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। শুরুতে চলে যেতে চাই আমিনা খাতুন ম্যামের কাছে। আজকের প্রোগ্রামের বিষয় সম্পর্কে আপনার মতামত এবং আমাদের একাডেমি 21 এর দর্শকদের জন্য শুরু কথা রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমার খুবই ভালো লাগে একাডেমি 21 এর টপিক সিলেকশন এই বিষয়টা, যে যদিও অনেক কাছাকাছি থাকে তারপরেও খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে প্রতি সপ্তাহে একাডেমি 21 চলে আসে দর্শকদের সামনে, আর সাথে করে আমাদের মতন কিছু যারা বলতে পারে তাদেরকে নিয়ে। তো আমি খুবই আনন্দ অনুভব করি যখন আমি এখানে আসি, অন্তত আমার জানার জায়গা থেকে আমি দর্শকদের জন্য কিছু বলতে পারি, আমার জানার জায়গা থেকে আমি সবার সাথে কিছু জিনিস শেয়ার করতে পারি। তবে এটা আরো বেশি ফলপ্রসূ হয় তখনই যখন আসলে দর্শকদের থেকে রেসপন্স পাওয়া যায় এবং এটা যদি এতটুকু সবার উপকারে আসতে পারে এইটা। আর বিষয় নিয়ে যদি আমি একটু বলতে চাই যে আজকের বিষয়টা একটু অন্যরকম, আসলেই অন্যরকম, যে প্রিপার্টাম ডিপ্রেশন। নর্মালি সবাই তো পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে একটু আলোচনা বেশি করে বা এটাকেই আমরা ফোকাস বেশি করি, বাট এটাও যে একটা বিষয় যেটা কিনা আমাদের একটা মায়ের সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল দুটো স্টেটটাকেই প্রভাবিত করতে পারে সেই বিষয়টা। সো আশা করি আজকে আমরা সবাই উপকৃত হব আলোচনার মাধ্যমে। ধন্যবাদ। জি ম্যামকেও অনেক ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই আফসানা মৌটুসী ম্যামের কাছে। আজকের বিষয়টাকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করতে চাই যে প্রিপার্টাম ডিপ্রেশন আসলে কি, তাহলে এর উত্তরটা আসলে কেমন হবে? জি ম্যাম। ধন্যবাদ নাসিবা আমিন, এন্ড ধন্যবাদ একাডেমি 21 কে আমাকে এখানে গেস্ট হিসেবে ডাকার জন্য। আমি আজকে মূলত বলবো সেটা হচ্ছে যে প্রিপার্টাম ডিপ্রেশন। আমরা একটা প্রিপার্টাম ডিপ্রেশন আমরা কখন বলছি? গর্ভকালীন সময়ে একটা মা যখন কনসেপ্ট করা থেকে শুরু করে তার ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে একটি মা যদি কোনো কারণে তার মানসিক হতাশা বোধ করে অথবা খিটখিটে মেজাজ হয়ে যাওয়া বা তাদের কোনো ধরনের কোনো মানসিক যে সমস্যাটা যেটা বোধ করে, এটাকে কিন্তু আমরা প্রিপার্টাম ডিপ্রেশন বলতে পারবো না। আমরা এটাকে প্রিপার্টাম ডিপ্রেশন তখনই বলতে পারবো যখন একটা মা এই ধরনের মানসিক সমস্যাগুলো, সে এই মানসিক সমস্যাগুলোর মধ্যে 3টি সমস্যা সে বোধ করবে এবং পরপর 2 সপ্তাহ তাকে একটানা বোধ করতে হবে। সে যখন পরপর 2 সপ্তাহ এই মানসিক সমস্যাগুলো যখন সে বোধ করবে, তখন আমরা এটাকে প্রিপার্টাম ডিপ্রেশন হিসেবে সংজ্ঞায়িত করব। আর প্রিপার্টাম ডিপ্রেশনের মধ্যে আমরা যে সিমটম গুলোকে মেইনলি ইনক্লুড করি সেগুলোর মধ্যে ইরিটেবিলিটি, মর্নিং সিকনেস, যেগুলো আমরা খিটখিটে মেজাজ হয়ে যাওয়া অথবা সকালবেলা দুর্বল লাগা, না খেতে চাওয়া, বমি বমি লাগা অথবা কোনো কাজে আগ্রহ না পাওয়া, মানে তার সবকিছুর প্রতি একটা উইথড্রয়াল সিমটম যখন তৈরি হবে এবং মানসিকভাবে সে ভালো বোধ করবে না, সেটা একটা স্বাভাবিক মানুষ যেরকম বোধ করে, তখন আমরা এই সিমটম গুলোর মধ্যে থেকে যখন 3টি উপস্থিত থাকবে পরপর 2 সপ্তাহের জন্য, আমরা তখন এগুলোকে প্রিপার্টাম ডিপ্রেশন হিসেবে আইডেন্টিফাই করব। জি ম্যামকে অনেক ধন্যবাদ। একটি সম্পূরক প্রশ্ন আমি ম্যামের কাছে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একজন নারীর মানসিক স্বাস্থ্যে প্রেগন্যান্সিকে আসলে কোনো পরিবর্তন আনে কিনা? জি। হ্যাঁ, প্রেগনেন্সিতে তো আমি বলবো। জি।
হ্যাঁ, প্রেগনেন্সিতে তো অনেক ধরনের মানসিক পরিবর্তন হয়। যেমন একটা মা যখন কনসেপ্ট করে তখন থেকে শুরু করে তার শেষ পর্যন্ত ডেলিভারি, ইভেন ডেলিভারি পরবর্তী আমরা যেটা পোস্টপার্টাম বলি, সে পর্যন্ত তার একটা পুরো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যে তিনি যান আর কি। যে মাতৃত্বের অনুভূতিটা হওয়া এবং এই যে একটা ভালো অনুভূতি, এই জিনিসটা কিন্তু একটা মা তার প্রেগনেন্সি থেকেই শুরু করেন। এবং এর সাথে সাথে ভালো অনুভূতির সাথে সাথে তো কিছু খারাপ অনুভূতি অনেক সময় চলে আসে। যেমন আহ খারাপ লাগা, সকালবেলা দুর্বল বোধ হওয়া, অথবা বেশি বেশি বমি বমি ভাব লাগা, খেতে না চাওয়া, পারিবারিক মানুষের সাথে মিলিত হওয়ার জন্য অনাগ্রহতা, অথবা তার স্বাভাবিক জীবনের যে নর্মাল কার্যক্রম আছে সেগুলোর প্রতি অনাগ্রহতা, এগুলো সে বোধ করে। আর এমনিতে যদি আমরা পজিটিভ কিছু বলি, তিনি পজিটিভ ভাবে বলতে গেলে তিনি মাতৃত্বের স্বাদ অনুভব করবেন, নতুন ভাবে তিনি নিজেকে একটি পরিপূর্ণ নারী হিসেবে নিজেকে আইডেন্টিফাই করবেন। এই জিনিসগুলো অনেক ধরনের পরিবর্তন হয়। জি, ম্যামকে ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই আমিনা খাতুন ম্যামের কাছে। ম্যামের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানসিক স্বাস্থ্যে প্রেগনেন্সির কারণে কোনো পরিবর্তন কি আসলে আসে? আচ্ছা, ধন্যবাদ নাসিবা। অবশ্যই মানসিক যে কোনো ট্রানজিশনাল পিরিয়ডেই কিন্তু একটা মানুষের পরিবর্তন আসবে। যেহেতু মাতৃত্ব কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড মানুষের, সো এখানে মানসিক স্বাস্থ্যের পরিবর্তন অবশ্যই আসবে, ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন। তবে এখানে পরিবর্তনগুলোকে আমি এইভাবে বলবো, যেটাকে আমরা আসলে মানসিক অসুস্থতা বা যেটাই বলি না কেন, ডিপ্রেশন বলি না কেন, আজকের যে টপিকটা সেটা, যেমন একটা মা একজন কিন্তু যখন কনসিভ করলো, সে যখন এই নিউজটা পেলো, তখন কিন্তু সে কি যে সে কিন্তু মা হচ্ছে, হ্যাঁ, একটা খুশির খবর কিন্তু সবার কাছেই কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ বয়ে নিয়ে আসে এই ছোট্ট একটা নিউজটা যে সে মা হতে যাচ্ছে। কিন্তু পাশাপাশি সে কি আসলে প্রস্তুত ছিল কিনা, বা এই যে এই পরিবর্তনটা সে কিভাবে একসেপ্ট করে নিয়েছে কিনা আদৌ, বা সে আসলে প্রস্তুত ছিল কিনা এটার জন্য, এই বিষয়গুলো কিন্তু তাকে মানসিক স্বাস্থ্যের একটা নেগেটিভ দিকে নিয়ে যায়। যেমন আমি বলি যে অনেক সময় হয় কি যে একটা মা যখন একজন কনসিভ করলো, অবশ্যই সে মা তখন হচ্ছে আর কি, বিকামিং এ মাদার। সো তখন যেটা হয় অনেক সময় তার মধ্যে অনেক কিন্তু অ্যাংজাইটি কাজ করে। অ্যাংজাইটিটা কেমন, যে হ্যাঁ আমি মা হচ্ছি, কি প্রথম দিকে যেটা হয় একটু সতর্ক থাকা, এই যে অনেকগুলো বিষয় কিন্তু এখানে থাকে, তার ফিজিক্যাল স্টেটটাকে ভালো রাখা, বা তার একটু আগে মৌটুসী ম্যাডাম যেটা বললেন যে হ্যাঁ বমি বমি, অধিকতর বমি বমি ভাব, যেটা ফিজিওলজিক্যাল কিন্তু অনেক চেঞ্জেস হয়, হরমোনাল অনেক চেঞ্জেস হয়। তো এই পুরো বিষয়টাকে সে কিন্তু জাস্ট ফার্স্টলি এটাকে এক্সপিরিয়েন্স করছে যে সে মা হচ্ছে, তখন যেটা হয় অনেক সময় তার মধ্যে অ্যাংজাইটি চলে আসে। অ্যাংজাইটিটা কিরকম, যে আসলে কি বাচ্চাটা হবে কিনা, শেষ পর্যন্ত আমি এটাকে রাখতে পারবো কিনা, নর্মাল সোশ্যাল যে সার্কামস্টেন্সেস থাকে সেই অনুযায়ী অনেকে অনেক ধরনের কথা বলে। পাশাপাশি কোনটা হচ্ছে যে একটা অ্যাংজাইটি, অনেক সময় যেটা হয় তার অনেক সময় মন খারাপ লাগে, সে যখন চিন্তা করে আচ্ছা আমি এটা কি চিন্তা করছি, সবাই তো এটাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে আমার মধ্যে কেন এরকম দুশ্চিন্তা আসছে, তাহলে কি আমি ব্যাড মাদার, আমি কি ভালো মা হব না, এরকম কিন্তু অনেক ধরনের দুশ্চিন্তা তার মধ্যে আসে। ফলে তার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, যে আমি আসলে ভালো মা হব কি হব না। এই যে শুরু হলো কিন্তু তারা আসলে ছোট্ট একটা যুদ্ধ, হ্যাঁ, যে রোল প্লে করার যুদ্ধ, একদিকে হ্যাঁ মা হতে যাচ্ছে, আরেকদিকে অ্যাংশিয়াসনেস তার মধ্যে কাজ করে। এখান থেকেই কিন্তু মেইন মন খারাপের সূত্রপাতটা শুরু। আর হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের যে ইরিটেশন, ম্যাডাম যেগুলো বলে গেলেন সিমটম গুলোর কথা, এগুলো তো তৈরি হতে থাকে। পাশাপাশি তার যে সিকনেসটা, ফিজিওলজিক্যাল যে সিকনেস, সেটাকে আসলে সে কেমন করে একসেপ্ট করছে, বা আশেপাশে সবাই কেমন করে একসেপ্ট করছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা কি তৈরি হচ্ছে, একটা তার সাইকোলজিক্যাল নেগেটিভ একটা স্টেট তৈরি হচ্ছে। এবং এখানে আসলে সিমটম গুলো আছে অনেক, আমি সেগুলো পরে একটু এক্সপ্লেন করবো। আমি জাস্ট ডিফাইন যদি করতে চাই, তখন যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিমটম তার মধ্যে আসছে। প্রথম একদিন দুদিন দেখা যাচ্ছে সেটাকে ওভারকাম করা ট্রাই করছে, বাট দেখা যাচ্ছে যে যেটা বলে গেলেন উনি, আসলে 2 সপ্তাহ, এটা একটা ডিপ্রেশনের জন্য যেটা খুবই একটা ম্যান্ডেটরি একটা টাইম লাইন, হয়তো বা 2 সপ্তাহ যখন হয়ে যাচ্ছে তার মন খারাপটা ঠিক হচ্ছে না। ছোট্টখাটো মন খারাপ, এটা খুবই স্বাভাবিক, হতেই পারে, বাট একটা মন খারাপ যখন ভালো হচ্ছে না, তার মানে অবশ্যই এটা একটা সিগনিফিকেন্ট একটা ইস্যুস। তখনই আসলে সে আসলে সাইকোলজিক্যালি ভালনারেবল হয়ে যাচ্ছে, এবং সে কিন্তু আস্তে আস্তে এই যে প্রিপার্টাম যে ডিপ্রেশনের কথা বলছি সেখানে কিন্তু পড়ে যাচ্ছে। যদি সংক্ষেপে বলি আর কি, যে মানসিক স্বাস্থ্যের পরিবর্তনটা সেটা এরকমটা, আর নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। থ্যাংক ইউ নাসিবা। জি ইনশাআল্লাহ ম্যাম, অবশ্যই আমরা এই আলোচনা করতেই তো এখানে এসেছি। এই পর্যায়ে আফসানা মৌটুসী ম্যামের কাছে একটু শুনতে চাইবো,
তার মাঝে দর্শকদের প্রতি কিছু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে একজন গাইনোকোলজিস্ট আছেন এবং একজন সাইকোলজিস্ট আছেন। তো আমরা নর্মালি যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে অ্যান্সার পেতে পারি। আমাদের দর্শকদের প্রতি যেটা অনুরোধ থাকবে, আপনাদের যত ধরনেরই প্রশ্ন থাকুক না কেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অতিথিরা সেটার অ্যান্সার দিবেন ইনশাআল্লাহ। জি, এই পর্যায়ে আফসানা মৌটুসী ম্যামের কাছে আমি একটু এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য অনুরোধ করব যে যে কোনো মেয়ে, আমরা যেটা বলছি যে একটা সুখবর, শি ইজ গোয়িং টু বি আ মাদার, এই সুখবরটা তার কাছে আসার পরপরই তিনি আপনাদের মতো গাইনোকোলজিস্টদের কাছে যান। কিন্তু আপনার কাছে এক্সপেরিয়েন্স যেটা আমি শুনতে চাই, যে এমন কোন মহিলা মানুষকে আপনি দেখেছেন কিনা, মেয়েকে আপনি দেখেছেন কিনা যারা এই খবরটাতে আসলে খুশি হওয়ার চেয়ে বেশি টেনসড হয়েছে এবং আপনি তার মধ্যে ডিপ্রেশনের এরকম কিছু সিমটম খেয়াল করেছেন যেটা পরবর্তীতে ট্রিট করতে হয়েছে? জি ম্যাম। থ্যাংক ইউ নাসিবা। আপা যে কথাটা বললেন, আমিনা আপা যে কথাটা বললেন, যে প্রেগনেন্সিটা খুব একটা এক্সপেক্টেড ব্যাপার, বাট সবার কাছে যে এটা এক্সপেক্টেড ব্যাপার হিসেবে আসবে এরকম কিন্তু না। অনেকেই দেখা যাচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি তারা ডেভেলপ করে, অথবা কেউ দেখা যাচ্ছে আনএক্সপেক্টেড থাকে, যে তাদের প্ল্যান ছিল না, অপরিকল্পিত ভাবে তাদের প্রেগনেন্সিটা এসেছে যখন, তখন সেক্ষেত্রে অনেক সময় দেখি কর্মজীবী মাদের অথবা একদম ইয়াং যারা, তাদেরকে আমরা দেখি যে খুব অ্যাংশাস এবং খুব নার্ভাস ওয়েতে তারা আমাদের কাছে আসে। তারা আমাদের কাছে আসার পরে তারা বলে যে আপা আমি তো প্রেগনেন্ট হতে চাই নাই, বা আমি তো বাচ্চা নিতে চাচ্ছি না, আমি এখনো ক্যারিয়ারের প্রতি ফোকাস করতে চাচ্ছি, অথবা আমার এখনো সময় হয়নি, আমার পরিবারটা আমি ওইভাবে গুছিয়ে উঠতে পারিনি, আমি এখন চাচ্ছি না, বা আমি এখন ওইভাবে নিজেকে এখনো প্রস্তুত না। তখন তারা যে জিনিসটা, তারা একটা ডিপ্রেশনের মধ্যে ভুগে, এবং তারা যে মন খারাপ হওয়াটা, বা তারা দেখা যাচ্ছে মেনে নিতে না পারা, যে এই মাতৃত্বের খবরটা তারা মেনে নিতে পারছে না, তখন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তাদের পারিবারিক অবস্থা যদি ঠিক থাকে এবং তাদের আর্থিক অবস্থাটা যদি ঠিক থাকে, আমরা তাদেরকে বলি যেন এই জিনিসটাকে তারা পজিটিভ ওয়েতে একসেপ্ট করে, যে ঠিক আছে আমরা পজিটিভ ওয়েতে একসেপ্ট করে, আমার যেন এটা একটা খুশির সংবাদ যে সে প্রেগনেন্ট হচ্ছে অথবা সে কনসিভ করেছে, সে একটি সন্তান জন্ম দিবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং অনেক সময় আমরা সাইকোলজিস্টের থেরাপি নিতে বলি যে আপনি একজন সাইকোলজিস্টের সহায়তা নেন, যেন আপনি এই খারাপ সময়টা আপনি ওভারকাম করতে পারেন। জি জি, ম্যামকে আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই এই ক্ষেত্রে, যে প্রেগনেন্সির টাইমে আসলে একজন মহিলার বডিতে হরমোনাল চেঞ্জ গুলো কিরকম, এবং এটাকে আসলে ডিপ্রেশনকে কোনোভাবে একটু ট্রিগার করে দেয় কিনা? হ্যাঁ, হরমোনাল চেঞ্জ গুলো, আমাদের শরীরে অনেক ধরনের হরমোনের চেঞ্জ হয়, যেমন আমাদের বডিতে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন আছে, তারপরে এই হরমোন গুলো যখন প্রেগনেন্সিতে একটা মা যায় তখন এটা একটা সিগনিফিকেন্ট পরিবর্তন হয়। তখন দেখা যাচ্ছে অটোমেটিক্যালি একটা মায়ের না চাইলেও দেখা যাচ্ছে সকালবেলা মন খারাপ থাকা, অথবা ইরিটেবিলিটি, বা কোনো কিছুতে অল্পতে অস্থির হয়ে যাওয়া, কোনো খারাপ সংবাদে সে অল্পতেই দুঃখ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে এমন একটা খারাপ কথা বা এমন একটা কষ্টের কথা যেটা তার কষ্ট পাওয়ার কথা ছিল না, বাট সে হয়তো বা মানে খুব কান্না করছে যে আমি এই খবরটা কোনোভাবে মেনে নিতে পারছি না। এই ধরনের হরমোনাল পরিবর্তন গুলোর জন্য সে এই ব্যাপারগুলো সে কোনোভাবেই দেখা যাচ্ছে যে সে চাওয়ার পরেও সেই জিনিসগুলোকে একসেপ্ট করতে পারে না নর্মালি। জি, তাহলে যেটা আমরা একটু এখানে বলতে পারি যে হরমোনাল যে চেঞ্জ গুলো হয় প্রেগনেন্সি টাইমে, এটাও কখনো কখনো ডিপ্রেশনকে আরেকটু এগিয়ে দেয় আর কি। সেটা একজন মহিলার আসলে মেন্টাল স্টেবিলিটি বা তার পরিস্থিতিটাকে মেনে নেওয়ার যে ক্যাপাবিলিটি, এটার উপরে ডিপেন্ড করবে যে সে শারীরিক ভাবে আসলে সুস্থ থাকবে কি থাকবে না। অবশ্যই। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমিনা খাতুন ম্যামের কাছে আমি একটু যেতে চাই। ম্যামের কাছে জানতে চাই আপনি আমাদেরকে প্রিপার্টাম ডিপ্রেশনের সিমটম গুলো সম্পর্কে বেশ ডেসক্রিপটিভ ওয়েতে জানাতে চেয়েছিলেন, সেটা এবার একটু উপস্থাপন করতে বলবো। জি, থ্যাংক ইউ নাসিবা। আসলে ডিপ্রেশনের যে সিমটম গুলো সেগুলো তো থাকেই, পাশাপাশি আরো কিছু সিমটম যেগুলো আসলে এই জায়গাটাতে আর কি, এই পিরিয়ডে আসলে একটু সিগনিফিকেন্ট ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে একটু দেখা যায়।
তো আমি যেটা বলবো এক একজনের ক্ষেত্রে কিন্তু সিমটমটা এক এক রকম হয়। দেখা যাচ্ছে যে অনেক সময় আনওয়ান্টেড বেবি থাকে, বা অনেক সময় ফিনান্সিয়াল প্রবলেম, এরকম একটা ফ্যামিলিতে বেবি আসে, সেই ক্ষেত্রে ডিপ্রেশনের এক্সপ্রেশনটা একটু অন্যরকম হয়। আবার দেখা গেল অনেক সময় যে হয়তো বা বয়স এতটা হয়নি, সেই সময় যদি কেউ কনসিভ করে ফেলে সেই ক্ষেত্রে। আবার দেখা গেল যে অনেক সময় থাকে যে সিঙ্গেল মাদার এখন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, তাদের একটু নেচারটা আলাদা হয়। আমি যদি ওভারঅল বলতে চাই, ডিপ্রেশনের যে কমন কিছু বৈশিষ্ট্য আছে, যেমন খুব সকালবেলা মনটা খারাপ লাগা, তারপর হচ্ছে ইরিটেবিলিটি থাকে, সোশ্যাল উইথড্রয়াল থাকে, গিল্ট ফিলিং থাকে, বা হচ্ছে মন খারাপ থাকা আর কি, মুড যেটা লো মুড, বা হচ্ছে খেতে না যাওয়া। এমনিতেই কিন্তু হলো কি যে ওই সময় খাওয়ার একটা তেমন আগ্রহ থাকে না। আর এরপরও যেটা হয়, ডিপ্রেশনের কারণে কিন্তু আরেকটা আবার খাওয়ার কোনো আগ্রহ থাকে না, বা কমে যায় আগ্রহ, একদমই ক্ষুধা পাচ্ছি না, এরকম বিষয়গুলো দেখা যায়। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই ক্ষেত্রে যেটা হয়, অ্যাংজাইটিটা কিন্তু এই মায়েদের ক্ষেত্রে এই ডিপ্রেশনে এখানে খুব ভালোভাবে আর কি যুক্ত হয়, বা অ্যাঙ্গারটা কিন্তু ডিপ্রেশনের একটা সিমটম হিসেবে কিন্তু বলা যায়। কারণ হলো এখানে যেটা হয় যে ডিপ্রেশনের তার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, বাট সে অ্যাঙ্গার দিয়ে সেটাকে প্রকাশ করছে। সো আমি এটাকে সিমটমই বলবো, সিমটমে নিয়ে যাব, যে তাদের মধ্যে স্পেশাল যে সিমটমটা সেগুলো দেখা যায়। আবার দেখা যায় যে অনেক সময় হচ্ছে এই যে ইরিটেবিলিটি, এটা তো খুবই কমন একটা বিষয়, এটা তো থেকেই যায়, এই সবগুলো থাকে। বা হয়তো মন কথা না বলা, ঠিকমতো গোসল না করা, মানে সেলফ কেয়ার একদমই থাকবে না কিন্তু ডিপ্রেশন হয়ে গেলে। নর্মালি প্রথম যখন মন খারাপ থাকবে তখন কিন্তু হালকা হালকা যে করবে না সেলফ কেয়ার, এরকম একটা অবস্থায় এসে যাবে। কিন্তু যখন ডিপ্রেশনে চলে যাবে তখন কিন্তু ওই মাটার সেলফ কেয়ার মোটেও করতে পারবে না। তারপর তার একটু অন্যরকম অভ্যাস তৈরি হতে পারে, যে সে আসলে অ্যাভয়েডেন্স তার মধ্যে চলে আসতে পারে অনেক সময়, যেটা কিরকম, যে সে হয়তো বা তার কোনো একটা প্লেজারেবল অ্যাক্টিভিটি করতো, বাট সেটাতে ইন্টারেস্ট পাচ্ছে না, সেটা করতেই যাচ্ছে না সে, এরকম হয়। কিন্তু ল্যাক অফ ইন্টারেস্ট বা ল্যাক অফ মোটিভেশন, এগুলো কিছুই এগুলো থাকে, তখন কিন্তু আমরা ডিপ্রেশনে সেগুলোকে সিমটম বলবো। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, যে অনেক সময় দেখা যায় যে এই যে সে এক্সপ্রেস করতে পারে না, একটা মা তার এরকম খারাপ লাগছে, যে সে একটু কনফ্লিক্টে পড়ে গেল, সে ভালো মা কিনা বা খারাপ মা কিনা, বা তার মধ্যে এমন ডাউট হচ্ছে কেন, সে কিন্তু একটা রোল কনফ্লিক্টে পড়ে যায়। সে কি আগের মতন ওরকম রোল প্লে করবে, নাকি আসলে সে একটা ডিপ্রেসিভ মাদারের রোল প্লে করবে? সে কি নিজেকে লুকিয়ে রাখবে, নাকি এক্সপ্রেস করবে? তার মন ভালো লাগছে না, সেটা কি সে ফ্যামিলিতে বলবে নাকি বলবে না? কারণ দেখা যাচ্ছে মন ভালো লাগছে না, সেটা কিন্তু তার এটা অনুভূতি, বাট তাকে কিন্তু একটা অন্যরকম রোল প্লে করতে হচ্ছে, যে আমি ভালো আছি, আমি যেহেতু কনসিভ করেছি, এইরকম আর কি। তখন দেখা যায় ডুয়েল যে কিছু নেচার থাকে, এগুলো তাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে তোলে, এবং সারাক্ষণ একটু মন খারাপ, হালকা খিটখিটে একটা অবস্থা, এটা কিন্তু খুব রয়ে যায়। আরেকটা বিষয় একটু বলতে চাই, যেটা এই প্রিপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু যেটা হয়, মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, মোস্ট অফ দ্য বেশিরভাগ ক্ষেত্রে যে কি হয়, যে এটা না অনেক সময় একটু ডিসথাইমিয়ার মতন হয়ে যায়, যে কি অনেক দিন ধরে চলে, কিন্তু এমন না যে 7 দিন 10 দিন হচ্ছে 1 মাসের মধ্যে এটা ঠিক হয়ে গেল, এটা আমি যখন ডায়াগনোস করতে পারলাম। এটা তো ডায়াগনোস হয়ই না। নর্মালি সবাই চিন্তা করে ফিজিক্যাল গ্রোথের দিকে, সে কেমন আছে, সুস্থ আছে কিনা, বা আমরা নিজেরাও কিন্তু যে কেউ যদি প্রেগনেন্ট থাকে বলি যে হ্যাঁ তার ফিজিক্যাল যে চেঞ্জেস গুলো, সেগুলো বাইরে থেকে যেগুলো বোঝা যায় সেই দিকে ফোকাস করি। বাট তার যে সাইকোলজিক্যাল যে চেঞ্জেস গুলো হচ্ছে, সিমটম গুলো তার যে দেখা দিচ্ছে, এটা কিন্তু পুরোটা একটু কি বলবো আনকভারই থেকে যায়, উন্মুক্ত কিন্তু এটা কিন্তু হয় না, এটা কভার থেকে যায়। সো এই যে বিষয়টা, সেখানেও সে কিন্তু এক ধরনের কি ইনফিরিয়রিটি ফিল করে, হ্যাঁ, কনফ্লিক্টের সাথে সাথে, এবং অনেক ধরনের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে কিন্তু খুব করে দেখা দেয়। সে এক এক জায়গায় এক এক রকম রোল প্লে করে এবং রোল কনফ্লিক্টে ভোগে। এটাও একটা ডিপ্রেশনের, এই সময় একটা ডিপ্রেশনের একটা সিমটম। তার যেখানে সুন্দর সুন্দর চিন্তা করার কথা, সেখানে সে কিন্তু নেগেটিভ থিঙ্কিং এ চলে যায়। আমি যদি একটু চিন্তার জায়গার কথা বলি, সে কিন্তু নেগেটিভ থিঙ্কিং এ চলে যায় সবকিছু নিয়ে। সে থাকে হয়তো বা একদিক থেকে যে হ্যাঁ আমি ভালো আছি এরকম, বাট তার চিন্তাগুলো নেগেটিভ, এবং এই নেগেটিভ থিঙ্কিং গুলো কিন্তু তার বিহেভিয়ার, বিভিন্ন ধরনের বিহেভিয়ারটাকে কিন্তু নেগেটিভ বিহেভিয়ারের দিকে নিয়ে যায়, যেটা কিনা প্রভাব পড়ে হচ্ছে যে সেলফ কেয়ারের উপর, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো করা উচিত, নিয়মিত চেক আপ করানো উচিত, ডক্টরের কাছে যাওয়া উচিত। কোনো প্রবলেম হলে হয়তো বা দেখা গেল কি তার মনোযোগী থাকে না, কনসেন্ট্রেশন প্রবলেম কিন্তু খুব বেশি হয়, হ্যাঁ, বা মেমোরি প্রবলেম, কেমন যে হয়তো বা তার একটু মনে করার দরকার যে আমার ফিজিক্যাল আমার যখন একটু দিনটা বেড়ে যাবে
যাবে, বাচ্চা হওয়ার একদম আগের সময়গুলোতে আমি যদি বলি 30 উইকসের পরের বা 25 উইকসের পরে যে বিষয়গুলো, যে বাচ্চা নড়াচড়ার যে বিষয়গুলোকে আমরা অনেক বেশি করে আর কি প্রাধান্য দেই, তো আমার কাছে এরকম এসেছে যে মা এগুলো বুঝতোই না, সে মনোযোগই দিতে পারতো না যে এরকমটা হয়েছে, তার মানে বাচ্চা নড়ছে না। তো দেখা গেল যে হ্যাঁ 3-4 দিন পরে সে ফিল করতে পারলো যে না এটা তো হচ্ছে না, তার মানে কি। তো ওই ক্ষেত্রে কিন্তু মৌটুসী আপনি বলতে পারবে, যেটা হয় কিন্তু বাচ্চাটা আসলে বেঁচে থাকে না বা অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। সো এই পুরো বিষয়গুলোই আসলে তখন সিমটমের মধ্যে পড়বে। এক কথায় যদি বলি, তার সেলফ কেয়ার, তার লেজার অ্যাক্টিভিটি, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার যে হচ্ছে ডেইলি হ্যাবিট, এই সবগুলোর মধ্যে একটা উদ্দেশ্যহীনতা চলে আসবে। এবং ফাইনালি অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা কিন্তু হিস্ট্রিতে অনেক সময় দেখতে পারি, পেপার পত্রিকা বা এগুলোতে দেখতে পারি, সেটা কি সুইসাইড। জি কিন্তু একদম একদম ফাইনালি গিল্ট ফিলিং থাকে তার মধ্যে অনেক বেশি। গিল্ট ফিলিংটা, সোশ্যাল উইথড্রয়াল, এগুলো যখন অনেক বেশি হয়ে যায়, সে শেয়ার করতে পারছে না, তার মধ্যে অনেক বেশি খারাপ লাগছে, গিল্ট ফিলিং হচ্ছে, তখন কিন্তু এট দ্য এন্ড সে চিন্তা করে যাক আমার এই জীবনটাই আমি রাখবো না, তখন ভ্যালুলেস ফিল করে। সে যে এত বড় একটা রোল প্লে করতে যাচ্ছে, এত সুন্দর একটা কি বলবো একটা সন্তানকে জন্ম দিতে যাচ্ছে, সেটা কিন্তু সে ভুলে যায়, তখন কি হয় সুইসাইডের দিকে চলে যায়। সো আরেকটু বলবো যে অ্যাটলিস্ট কিন্তু এই যে সিমটম গুলো, ডিএসএম এর কথা যদি বলি বা আমরা ওই আইসিডি দিকে যদি যাই, সেখানে যেটা হয় অ্যাটলিস্ট এটা 3টা তো সিমটম থাকবে, এটা অ্যাটলিস্ট 3টা থাকবে, এর উপরে অনেকগুলো সিমটম থাকতে পারে বা সবগুলোই কিন্তু থাকতে পারে, তখনই কিন্তু আমরা বলবো ডিপ্রেশন। এই আর কি সিমটমের কথা যদি বলি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বেশ কি বলবো, ইন আ ভেরি প্রিসাইজ ওয়ে আমাদের প্রশ্নের উত্তরটা দিয়েছেন একদম পয়েন্ট আউট করে। এই পর্যায়ে আমাদের দর্শকদের মধ্যে থেকে একটি প্রশ্ন আমি আফসানা মৌটুসী ম্যামের কাছে রাখতে চাই। আমি এখানে আরো দুটো কথা একটু অ্যাড করতে চাই। জি জি ম্যাম, সেটা প্লিজ। হচ্ছে যে আমাদের প্রেগনেন্সিতে কি হয়, প্রেগনেন্সিতে নর্মাল একটা প্রেগনেন্সিতে একটা মা যখন প্রথমবার গর্ভবতী হয়, তখন কিন্তু সে শারীরিক পরিবর্তনগুলোকেও ঠিক মতো মেনে নিতে পারে না। যেমন শারীরিক বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, তার মধ্যে একটা তো সবচেয়ে মেজর যে পরিবর্তন, সেটা হচ্ছে ওয়েট গেইন, মানে র্যাপিড ওয়েট গেইন। এর সাথে সাথে ফিজিক্যাল কিছু চেঞ্জেস, যেমন আমাদের ব্রেস্টের চেঞ্জেস হয় বা আমাদের প্রাইভেট পার্টের কিছু চেঞ্জ হয়। এই চেঞ্জগুলোকে কিন্তু একটা মা সঠিকভাবে সেই জিনিসগুলোর পরিবর্তনগুলোকে একসেপ্ট করতে পারে না। এবং এই র্যাপিড ওয়েট গেইন ব্যাপারটা কিন্তু অনেক মাই ঠিকভাবে একসেপ্ট করতে পারে না। যে তারা চিন্তা করে আমি মুটিয়ে যাচ্ছি, আমি অনেক বেশি ওভারওয়েট হয়ে যাচ্ছি, আমাকে দেখতে ভালো লাগছে না, আমার হাজবেন্ড আমাকে সুন্দর মনে করতেছে না, আমার আশেপাশের মানুষ আমাকে ভালোভাবে দেখছে না। এই জিনিসগুলো যে মনে হওয়া, মানে নেগেটিভ যে একটা ফিডব্যাক কাজ করা মনের মধ্যে, যে সে নিজে অনেক মোটা হয়ে যাচ্ছে, সে অসুন্দর হয়ে যাচ্ছে, এই পরিবর্তনগুলো কিন্তু একটা মা সঠিকভাবে মেনে নিতে পারে না। এবং আমি এখনকার মেয়েদের মধ্যে অনেক বেশি আমি এই সিমটমটা বেশি দেখি, যারা খুব হেলথ কনসিয়াস বা খুব একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতেছে, তাদের কিন্তু তারা এই যে তাদের মুটিয়ে যাওয়া ব্যাপারটা বা ওয়েট গেইন, র্যাপিড ওয়েট গেইন, এই জিনিসগুলোকে তারা মেনে নিতে পারে না। তারা দেখা যাচ্ছে প্রায়ই তারা এসে আমাদেরকে বলে যে ম্যাডাম আমি তো আর এখন দেখতে সুন্দর নাই, আমাকে ভালো লাগে না দেখতে, আমি কোনো একটা জামা পরে ভালোভাবে কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারি না, আমি আমার আগের জামাগুলো ঠিক মতো পরতে পারতেছি না, আমাকে কোনো জামা পরলে, কোনো কিছু পরলে আমাকে ভালো লাগে না। এই যে নিজেকে ভালো না লাগা একটা ব্যাপার তৈরি হয়, এই জিনিসটা থেকে কিন্তু তার একটা সোশিয়াল উইথড্রয়াল তৈরি হয়, যে আমাকে ভালো লাগছে না, আমি মানুষের সামনে নিজেকে দেখাবো না, আমি মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো না। এই যে একটা হীনমন্যতা বোধ হয়, এই জিনিসটা কিন্তু একটা মা অনেক বেশি ভুগে। এবং এখনকার দিনে যারা অনেক বেশি শিক্ষিত মা এবং মডার্ন মা, তারা কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করতেছে। এবং আরেকটা ব্যাপার কাজ করে, অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের স্বামীদের অনাগ্রহতা, যে স্ত্রীর প্রতি, যে স্ত্রী মুটিয়ে গেছে, দেখা যাচ্ছে যে তাদের এই পরিবর্তনটা তাদের স্বামীরাও সুন্দরভাবে নিতে পারতেছে না। তখন তারা বলে যে না তুমি তো আগের মতো সুন্দর নাই, বা তুমি এত মোটা হয়ে গেছো, বা এই জিনিসগুলা, এই পরিবর্তনগুলো কিন্তু মানে তার স্বামীর এই মনোভাবটা তাদের প্রতি একটা নেগেটিভ একটা ফিডব্যাক কাজ করে, যে না আমি আসলে তাহলে হয়তো এখন সুন্দর নাই। আর আরো একটা ব্যাপার এখানে কাজ করে, সেটা হচ্ছে যে শারীরিক মিলনের যে ব্যাপারটা, আমরা সাধারণত গর্ভ অবস্থায় প্রথম 2 মাস এবং শেষ 2 মাস আমাদের সাজেশন থাকে যে কেউ যদি তাদের নিজেদের ইচ্ছায় শারীরিক মিলন করতে চায়, তারা করতে পারে। কিন্তু অনেক দম্পতি দেখা যায় যে তাদের দুজনের সম্মিলিত ইচ্ছায় তারা সিদ্ধান্ত নেয় যে না, তারা তাদের গর্ভ অবস্থায় তারা কোনো ধরনের শারীরিক মিলনে সংযুক্ত হবেন না।
এই সময়টা তাদের ওয়াইফদের তাদের হাজবেন্ডের প্রতি এক ধরনের অনীহা অথবা এক ধরনের অনাস্থা তৈরি হয়, যে তারা দেখা যাচ্ছে দীর্ঘ সময় তারা একসাথে থাকছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক মাই কি করে যে গর্ভাবস্থায় তাদের বিছানাটা আলাদা করে ফেলে অথবা পরিবারে অন্য কারোর সাথে থাকছে। এই জিনিসগুলা নর্মাল একটা পরিবেশ থেকে একটা অন্য রকমের একটা মানে পারিবারিক জীবনে যখন তারা যায়, তখন তাদের মনের উপরে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে, যে না তারা এই পরিবর্তনগুলোকে ঠিকভাবে মেনে নিতে পারছে না। আমার মনে হয় আমি যে লাস্টে যে দুটো পয়েন্ট বললাম, এই দুটো পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমি এখনকার মেয়েদের মধ্যে এই দুটো সমস্যায় বেশি দেখেছি, যে তারা গর্ভাবস্থায় এই দুটো সমস্যা অনেক বেশি ফেস করছে। ধন্যবাদ। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়টাতে আবার কথা বলবো ইনশাল্লাহ, যে একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে তার হাজবেন্ডের অবদানটা কিরকম হতে পারে, হাজবেন্ডের হেল্প কিরকম হতে পারে, এবং প্লাস তার ফ্যামিলিতে যারা আছেন, সোসাইটিতে যারা আছেন, যারা নেইবার, যারা সমাজের আর সব মানুষ, তারা কিভাবে আসলে হেল্প করতে পারেন তাকে। এই পর্যায়ে আমাদের দর্শকদের পক্ষ থেকে একটি প্রশ্ন আমি একটু নিতে চাচ্ছি। মাহমুদ হাসান জিজ্ঞেস করেছেন যে একজন গর্ভবতী মায়ের 9 মাসের সময় যখন সে অবস্থান করছে, তখন আসলে কি কি সমস্যা হতে পারে, এই বিষয়টা যদি একটু বলা হয়। এই প্রশ্নটা নিয়ে আমি আফসানা ম্যামের কাছে আসছি। জি, ধন্যবাদ আপনাকে। 9 মাস একদম শেষের সময়, আমরা যদি প্রেগনেন্সি পিরিয়ডের একদম শেষের সময় যদি বলি, তাহলে এটা হচ্ছে 9 মান্থের দিকে হয়, শেষের সময়। এই সময়টা তো শারীরিক পরিবর্তনটা তো থাকেই। শারীরিক পরিবর্তনটা যেমন এই সময় তার ওয়েটটা এক্সট্রিম ভাবে বেড়ে যায়, তখন সে দেখা যায় ঠিক মতো ওয়েট গেইনের কারণে সে ঠিক মতো শুতে পারে না, সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না। ইভেন অনেক সময় হয় যে যদি টুইন প্রেগনেন্সি থাকে অথবা তার বেবির ওয়েটটা বেশি, তখন দেখা যাচ্ছে সে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না, কমফোর্টেবল হতে পারে না। এই সময় কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়। তো এই যে একটা তার নর্মাল ফিজিক্যাল হ্যাবিট অথবা নর্মাল যে ওয়ার্কিং হ্যাবিট, সে কিন্তু সেই জিনিসটা নর্মালি করতে পারে না। এবং তখন দেখা যাচ্ছে কি হয়, তার নিজের মধ্যে একটা হীনমন্যতা বোধ হয়, যে না আমি হয়তো ঠিক মতো কাজ করতে পারছি না, আমি অথর্ব হয়ে গেছি, বা আমার অন্য আরেকজনের সহযোগিতা লাগছে। কিন্তু আমাদের এই 9 মাসের ক্ষেত্রে কিন্তু একটা মায়ের অন্য আরেকজনের সহযোগিতা লাগা, যেমন উঠতে অথবা বসতে, তার শুতে বা তার খাবারের সময় তাকে অন্য একজন হয়তো বা সহায়তা করছে, এই জিনিসটা কিন্তু নর্মাল, ঠিক আছে? কিন্তু সে সেই ব্যাপার পরিবর্তনটাকে কিন্তু সে ঠিকভাবে নিতে পারছে না। এগুলো হচ্ছে মানসিক সমস্যা। আর কিছু যদি আমরা ফিজিক্যাল প্রবলেম বলি, ফিজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রবলেম আমরা 9 মান্থের দিকে আমাদের অ্যালার্মিং কিছু সাইন আছে, যেমন যদি হঠাৎ তার রক্তপাত শুরু হয় অথবা পানি ভেঙে যায় অথবা তীব্র মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, তখন অবশ্যই তাকে একজন প্রপার গাইনোকোলজিস্টের সাথে কনসার্ন দেখাতে হবে। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আরেকটি দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন রাখতে চাই আমিনা খাতুন ম্যামের কাছে, যে আমরা তো জানি যে যখন আমাদের মধ্যে যখন টেনশন কাজ করে, তখন আমাদের অ্যাড্রিনাল হরমোন বেশি স্টিমুলেট হওয়া শুরু করে, আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক হরমোন গুলো বেশি স্টিমুলেট করে, আমাদের ব্যারোরিসেপ্টরের উপরে চাপ বেশি পড়ে। তো একজন প্রেগনেন্ট মহিলা যদি টেনশন করেন, হয়তোবা তার কাছে কোনো খারাপ খবর এসেছে, বা তিনি নিজে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, বা তার ফ্যামিলিয়াল কোনো একটা প্রবলেমের ক্রিয়েশন হয়েছে, হয়তো তিনি সাপোর্ট পাচ্ছেন না, বা তিনি নিজেই আসলে নিজেকে বিভিন্ন দিক থেকে তার কমতি আছে বলে মনে করছেন। তো এই সময়ে একটা মা যদি টেনশন করেন, তাহলে আসলে তার কিরকম ক্ষতি হয় এরকম, এবং এখান থেকে বের হয়ে আসার আসলে পথগুলো কি কি? জি ম্যাম। ধন্যবাদ নাসিফা, খুব সুন্দর একটি প্রশ্ন, যে আসলে এই টেনশন গুলো আসলে তার মায়ের উপর কিরকম করে প্রভাব ফেলে। এজ এ সাইকোলজিস্ট আমি যদি বলি, আমি তো আসলে কাজই করি থট প্রসেসটা নিয়ে। হ্যাঁ, তো মানুষের একটা ট্রায়াঙ্গেল আছে। আমি যদি বলি যে একটা মানুষ যেরকম চিন্তা করবে তার অনুভূতিটা তেমন হবে, এবং তার ম্যাম আরেকটা ছোট প্রশ্ন এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যে বাচ্চাটা ভিতরে আছে তার আসলে এটার কারণে কোনো খারাপ প্রভাব হয় কিনা, সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা। জি জি, অবশ্যই, থ্যাংক ইউ। ওকে, বাচ্চা এবং মা দুইটা ইস্যু যদি আমি বলি, যে
প্রথমত আমি যেটা বলতে শুরু করেছিলাম যে যখন হচ্ছে এই কগনিটিভ যে ট্রায়াঙ্গেল যেটা আমরা বলি হচ্ছে একটা মানুষ যেরকম চিন্তা করবে তার অনুভূতিটা তেমন হবে এবং তার আচরণটা আসলে তেমন হবে, এটা হলো মেইন জিনিস। একজন মা চিন্তা করছে, সে যখন চিন্তা করছে তখন কি হচ্ছে, তার তো ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো তো হচ্ছেই, পাশাপাশি তার অনুভূতিতে কিন্তু অনেক ধরনের চেঞ্জ আসে। একটা নেগেটিভ চিন্তা যখন সে হয়তো বা কি হলো, কেউ একজন কথার কথা হাজবেন্ড তার সাথে কোনোভাবে খারাপ আচরণ করলেন, এটাও হতে পারে, বা হতে পারে হাজবেন্ড অন্য কোনো কারণে রেগে গেলেন, যে ইস্যুটা নিয়ে আসলে কথা হচ্ছিল, আমি ওটা নিয়ে উদাহরণ যদি দিই, যে হাজবেন্ড হয়তো বা মন খারাপ বা কোনো কারণে সে আপসেট হতে পারে, তার বাইরের জীবনে বা কাজের জায়গাতে কোনো কারণে ঝামেলা হয়েছে। তো বাসায় যখন উনি এসেছে, একজন ওয়াইফ যখন দেখেছেন যে হাজবেন্ডের এরকম অবস্থা, তখন কিন্তু তার মধ্যে কি হতে পারে, চিন্তা হতে পারে, সে কিন্তু সেলফ ফোকাস অ্যাটেনশন করবে কি আমার জন্য আমি আজকে ওকে আগের মতন দেখতে পারি না, আগের মতন টেক কেয়ার করতে পারি না, এই জন্য হয়তো বা ও এরকম খারাপ ফিল করছে, আমার সাথে আগের মতো মিশছে না। তার অনুভূতি কিন্তু কি হবে, অ্যাংশাস হবে বা ফিয়ার হবে বা গিল্ট হবে, এই টাইপের হবে, অর্থাৎ নেগেটিভ একটা কিন্তু অনুভূতি হবে। এবং নেগেটিভ অনুভূতির কারণে কি হবে, তার আচরণটা কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। হয়তোবা সে অতিরিক্ত হাজবেন্ডকে হয়তোবা ওটাকে ওভারকাম করার জন্য বা ওটাকে কি বলবো, এটাকে আমরা বলি হচ্ছে যে ওভারডান করে ফেলবে সে, যে না এটাকে ঢেকে রাখার জন্য, যে না ঠিক আছে আমি আমার হাজবেন্ডের সাথে ঠিক আছি, বা সে হয়তো বা খুব বেশি করে কাজ করতে চাইবে, হাজবেন্ডকে সেবা যত্ন করতে চাইবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, এটা বিভিন্ন ক্ষেত্রেই হবে, সে বেশি বেশি করে করতে চাইবে, এবং যেটা কিন্তু তার জন্য আসলে না ফিজিক্যালি না সাইকোলজিক্যালি ভালো ইফেক্ট ফেলবে, এটা ফেলবে না, তার বিহেভিয়ারটা অলওয়েজ আসলে নেগেটিভই হবে। আমি আরেকটা উদাহরণ দিতে চাই, সেটা হলো যেমন একটা হয়তো এমনও হলো যে কোনো একটা খারাপ সংবাদ আসলো, যে কিছু একটা হয়েছে, কারো কোনো একটা ক্ষতি হয়েছে, নেগেটিভ কোনো একটা ঘটনা ঘটে গেছে, যেটার সাথে সে কিন্তু কোনোভাবেই রিলেটেড না, কিন্তু সে কি করবে, অনেক সময় যেটা করে একটা মা ডিলিট করে ফেলে, আজ যদি আমি ভালো থাকতাম আমি হয়তো এই কাজটা করতে পারতাম, তাকে এইভাবে হেল্প করতে পারতাম, আজকে অনুভূতিটা কিন্তু তার কি হচ্ছে, হেল্পলেস একটা ফিলিংস হচ্ছে, আজকে আমার জন্য আমি এটা করতে পারিনি, আমার জন্য হয়তো বা তার এরকমটা হলো, এরকম হয়। কথার কথা যেমন মায়েদের অনেক বেশি কষ্ট হয়, বা ফ্যামিলিতে যারা থাকে এক্সট্রা সাপোর্ট দিতে গিয়ে হয়তো বা ফ্যামিলিতে কোনো কারণে হয়তো কেয়ারটেক একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হলো, সে কিন্তু নিজের উপর নিচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে বলি সুন্দরভাবে, যে নেগেটিভ থট প্রসেসে যে চেঞ্জেস হয়, এটা এমন একটা সানগ্লাস, একটা নেগেটিভনেসের সানগ্লাস পড়লো সে, হ্যাঁ, যেটা দিয়ে সে সবকিছুকে কিন্তু নেগেটিভ দেখবে, পজিটিভ দেখবে না। একটা ভালো কিছু ঘটে গেলেও তার মনে হবে যে না এটা ভালো কোনো কিছু হয়নি, আরো ভালো হতে পারতো, আমি তো আরো সুন্দর। হয়তো বা হাজবেন্ড কোনো কারণে এসেই বললো তুমি ভালো লাগছে তোমাকে দেখতে, সে কিন্তু ওই যে চশমাটা পরেছে, সানগ্লাসটা পরেছে, একটা নেগেটিভ সানগ্লাস, যেটাতে কিন্তু সে নেগেটিভ দেখবে, পজিটিভ কিন্তু দেখবে না। আর এই ক্ষেত্রে যেটা আমি বলবো যে সে আসলে কি করতে পারে, নাসিবা যেটা জিজ্ঞেস করেছিলেন, আমি এখানে একটু অন্যভাবে বলতে চাই। যেমন আমরা মুসলমান, আমরা আসলে চিন্তা করি কি যে হচ্ছে এখানে কিন্তু আমাদের ধর্মে কিন্তু খুব সুন্দর করে কিছু গাইডলাইন কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সি আমাদের আসলে কি রকম হবে, যে আমাদের আচরণ গুলো কেমন হবে, আমাদের থিঙ্কিং গুলো কেমন হবে, বলাই হয়েছে। দেখুন ভালো ভালো কাজ করতে হবে, সুন্দর চিন্তা করতে হবে, কথা বলতে হবে, সবার সাথে ভালোভাবে প্রাণ খুলে কথা বলতে হবে, বা যদি কোনো অসুবিধা হয় তার অনুভূতি গুলো শেয়ার করতে হবে, তার সেলফ কেয়ারটা একটু ভালো করার চেষ্টা করতে হবে, তাকে ফুড হ্যাবিট মেনটেন করতে হবে, এগুলো করতে হবে। তাহলে কি হবে, তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি শুধু মুসলমানদের জন্য বলবো না, আশা করি এটা সবার জন্য একই রকম, কারণ আমাদের স্পিরিচুয়াল যে ব্যাপারটা, যেটা আসলে থিঙ্কিং এর সাথে অবশ্যই রিলেটেড। হ্যাঁ, আমি একটু কোপিং মেকানিজম দিকে যদি যেতে চাই, যে আমাদের একটা শান্তি আমরা কখন পাই, যখন আমি অস্থির, আমার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, আমার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আসছে, আমি চশমাটাকে খুলে ফেলতে পারছি না, তখন কি হবে, আমার মধ্যে নেগেটিভ চিন্তাগুলো অনর্গল আসতে থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু যেটা হয়, একটা মানুষের যদি কোপিং মেকানিজম অনেক বেশি স্ট্রং হয়, ওই মানুষটা যদি অ্যাডাপটিভ কোপিং করতে পারে, ওই মাটা যদি ওই মুহূর্তে অ্যাডাপটিভ কোপিং করতে পারে, যেমন অবশ্যই তাকে কোরআন তেলাওয়াত করা বা সুন্দর কিছু গল্পের বই পড়া, ইসলামিক বই পড়া, সেটা যে ধর্মেরই হোক না কেন, সেটা ধর্ম চর্চা করুক, এটা কিন্তু অবশ্যই বাচ্চার উপরে ইফেক্ট ফেলে। অ্যাজ এ মুসলিম যদি আমরা বলি, এটা কিন্তু পরিপূর্ণভাবে বলাই আছে, হ্যাঁ, যে মা যেরকম আচরণ করবে, মায়ের আচরণ পরিপূর্ণভাবে অবশ্যই সন্তানের উপরে আবর্তিত হবে, সন্তান ওরকমটাই করবে। সায়েন্টিফিক ওয়েতে কিন্তু দেখানো আছে, অনেক সময় আমি নিজেও দেখেছি যে, বা মৌটুসি আপু আরো ভালো করে বলতে পারবে বিষয়টা, বাচ্চা কিন্তু অনুভূতি গুলো সে কিন্তু সেন্সেশন কিন্তু সে পেতে শুরু করে, বা তাকে কিন্তু বিভিন্ন রকম আমি যদি স্টিমুলেট করি বিভিন্ন ভাবে, সে কিন্তু ওরকম রেসপন্স করে। সো এই সময়টাতে একটা মা যদি অ্যাডাপটিভ কোপিং করতে পারে, যেমন হলো তার মন খারাপ লাগছে, সে শেয়ার করলো, তার হাজবেন্ডের সাথে ভালো করে গল্প করলো, সে একটু ঘুরতে গেল, খারাপ লাগছে, সে কোনো একটা কাজ করতে পারছে না, এই ক্ষেত্রে কিন্তু
ম্যাল অ্যাডাপটিভ কোপিং হলো সে মন খারাপ করে থাকবে, সে মনে মনে চিন্তা করবে, ইমোশনাল কোপিং করবে যে কি, যে না আজ যদি আমি ভালো থাকতাম আমি তাহলে এটা করতে পারতাম। বাট একটা মা যে কিনা চিন্তা করবে যে না, আজকে এটা একটা পিরিয়ড, এই সময়টাতে সবারই এরকম হয়, আমিও আসলে ব্যতিক্রম না, আমি একা না, আমি অন্য সবার মতনই, অন্য সবাই যখন এই পিরিয়ডটা অতিক্রম করে এরকমটাই থাকে, আমি ওই রকমই একজন। তখন কি হবে, তার মধ্যে একটা আশার সঞ্চার হবে। তখন সে যেটা করবে, এক্সপেক্টেড বিহেভিয়ার করবে। যেমন সে আসলে সেলফ কেয়ার করবে, সে কি করবে, সে হয়তোবা তার সামর্থ্য আছে এরকম কোনো কাজ ইনভলভ হবে, সে সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারবে, সে ডাক্তারের কাছে যে সুন্দর একটা চেক আপ করতে হয় রেগুলার, সে চেক আপে তার মন থাকবে, তার সবকিছুতে ভালো লাগবে, ইন্টারেস্ট জাগবে, খেতে ইচ্ছে করবে। আরেকটা বিষয় আমি অনেককেই দেখেছি, আমি কয়েকজন মাকে দেখেছি যে এটার সাথে কিন্তু রিলেটেড অনেক কিছুই, যে যেহেতু আজকের আলোচনাটা আসলে এত দীর্ঘায়িত না, জাস্ট আমি কিউ করে বলতে চাই, ক্লু দিতে চাই এরকমটা, যে আমি আসলে যেখানে কাজ করি সেখানে কিন্তু পুরো স্পেশালাইজড একটা হসপিটাল এখানে। হ্যাঁ, এখানে কিন্তু বাচ্চারা কিন্তু কোনো না কোনো ভাবে তারা আসলে কি বলবো ডিসএবিলিটির শিকার হয়ে যায়। সো ডিউরিং প্রেগনেন্সি এই সময়টার বিভিন্ন হ্যাবিট কিন্তু একটা বাচ্চা আসলে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ফিজিক্যালি বা মেন্টালি যে এই ধরনের ডিসএবিলিটি গুলো আছে, অনেক কিছুরই জেনেটিক ইনহেরিটেন্স থাকে বা ফিজিওলজিক্যাল বিষয় থাকে। বাট এই যে মা যদি ডিপ্রেশনে যায় সেটাও কিন্তু আসলে কোনো না কোনো ভাবে এটার সাথে ট্যাগ হয়ে যায়। যেমন অনেকে অ্যালকোহলিক হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো বা একটু কোনো ভাবে তার এই কপি ম্যাল অ্যাডাপটিভ কপি করতে গিয়ে সে হয়তো বা কোনো ভাবে ড্রাগ নিচ্ছে। বাইরে যেটা হয় বা আমাদের বাংলাদেশে হয়, বাট এটা আমরা অনেকে জানি না যে কি হচ্ছে, হয়তো বা স্মোক করছে বা পিল নিচ্ছে, যেগুলো আসলে নেওয়া ঠিক না। যেহেতু এই পিরিয়ডটাতে আসলে ড্রাগের ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, সব মিলে দেখা যায় যে বাচ্চার উপরে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট এমনিতেই পড়ে যায়। রিসার্চে দেখা গেছে কিন্তু, যে আমি সাইকোলজিক্যাল স্টেটটা বলবো, মোটিশ আপু ফিজিক্যাল ব্যাপারগুলো আরো সুন্দর করে বলতে পারবেন, যে কি হয় বাচ্চার ক্ষেত্রে, একটা ডিপ্রেসিভ মাদারের বাচ্চা কিন্তু অবশ্যই ডিপ্রেশন বা এই টাইপের হয়, বা হচ্ছে তার পার্সোনালিটি ট্রেট বা টেম্পারমেন্ট গুলো কিন্তু নেগেটিভ হয় বা ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়। কারণ ওই মাটা কিন্তু আচরণ করে ওই বাচ্চার সাথে ডিপ্রেশনের পরবর্তী প্রেগনেন্সির পরবর্তীতেও কিন্তু ওই ওয়েতেই। কারণ মোস্ট অফ দ্য কেসে দেখা যায় একটা যদি প্রিনেটাল যদি ডিপ্রেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু পোস্টনেটাল বা পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, সেই ডিপ্রেশন কিন্তু লিঙ্ক থাকে। সো আমি যেখানে ছিলাম আসলে থিঙ্কিং প্রসেসের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এই সময় কিন্তু থিঙ্কিং প্রসেসটা কি করে, রেস করে, মানে দৌড়ায়, একটা থেকে আরেকটা চিন্তায় যায়, আরেকটা থেকে আরেকটা, অবশ্যই সেগুলো নেগেটিভ চিন্তায় যায়। আমি একটা কথাই বলবো আমার দর্শকদেরকে, যে এই সময় সবারই উচিত ওই মাকে বলা যে পজিটিভনেসের একটা চশমা পরা, যেটা দিয়ে সে সমস্ত কিছুকে পজিটিভলি দেখতে শিখবে। দেখতে ইচ্ছে না করলেও সে চেষ্টা করবে সুন্দরভাবে পজিটিভ ওয়েতে দেখার জন্য। এতে করে কি হবে, ফিজিক্যাল যে বিষয়গুলো সেগুলো তো থাকবেই, পাশাপাশি তার অনুভূতি বা তার আচরণের জায়গাগুলো অনেক পজিটিভ হবে। এবং যে একটা ভবিষ্যৎ আসছে সামনে, যে বাচ্চাটা, অনাগত যে বাচ্চাটা, সেই বাচ্চার উপরেও কিন্তু অনেক সুন্দর একটা প্রভাব পড়বে। একটা সুস্থ বাচ্চা হওয়ার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মায়ের ফিজিক্যাল এবং মেন্টাল দুটাই সুস্থতাই আসলে। থ্যাংক ইউ। হ্যাঁ নাসিবা, আমি ম্যামকে অনেক না, অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে এসেছে, এবং যারাই আমাদের মধ্যে আজকের প্রোগ্রামটা আসলে যাদেরকে নিয়ে, গর্ভবতী মায়েদেরকে নিয়ে, এটা আপনাদের জন্য ডেডিকেটেড। এবং যতগুলো কথা এখানে এসেছে আমি বিশ্বাস করি আমরা সবাই আমার সাথে একমত হবেন আশা করি, যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফর ইচ এন্ড এভরি প্রেগনেন্ট মাদার। আমি নিজে একজন মায়ের গল্প জানি, যার আসলে প্রেগনেন্সিটা থ্রেটেন্ড ছিল, যার বাচ্চা হওয়াটা কঠিন ছিল, এবং অনেক বছর স্ট্রাগল করার পরে when she became pregnant, তার অনেক ধরনের প্রেগনেন্সি কমপ্লেক্স ছিল আর কি, কমপ্লেক্সিটিতে সে ভুগেছে। তার প্রেগনেন্সির পরে তাকে প্রায় আগে এবং পরে মিলে প্রায় 3 মাস তাকে হসপিটালে অ্যাডমিটেড থাকতে হয়েছে। এবং বাচ্চা যখন পেটে ছিল তখন 3বার এরকম হয়েছে যে বাচ্চার পালস পাওয়া যাচ্ছে না। তো অনেকবারই এরকম হয়েছে যে ডক্টর বলেছে এই মনে হয় চলে গেল বাচ্চাটা, বা এই মনে হয় রেস্কিউ করা যাবে না আর। তো একবার চিন্তা করে যদি আমরা দেখি যে ওই মাটা যদি ওই সময় একেবারে ডিপ্রেশনের শেষ পর্যায়ে চলে যেত, তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চাটার ক্ষতি হতো। সেকেন্ড হচ্ছে তার ফ্যামিলির আর সবাই নিশ্চয়ই ওই মায়ের মেন্টাল স্টেটের উপরে বিভিন্নভাবে নির্ভর করছে। তার বাবার কিরকম লাগবে, তার মায়ের বাবা মার কিরকম লাগবে, বাবা মার কিরকম লাগবে, যারা আছে ফ্যামিলিতে সবাই তো ওই মায়ের দ্বারাই তো বাচ্চাকে আসলে
অনুভব করছে, তাই না? তো এখানে মায়ের দায়িত্বটা হয় খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে নিজে আমি ঠিক আছি এটা সবাইকে শো অফ করতে হয়, আর সেকেন্ড হচ্ছে যে আমার ভিতরে যে আছে তাকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হয়। তো এই ক্ষেত্রে মেন্টাল স্টেট চেঞ্জ হবে, এটা নর্মাল। পরিবারে বা আশেপাশে অনেক ধরনের খারাপ খবর আসতেই পারে, নিজের কমপ্লেক্সিটিও তৈরি হতে পারে, কিন্তু সবার উপরে যেটা সেটা হচ্ছে আমাদের উইল ফোর্স। একজন গর্ভবতী মায়ের উইল ফোর্সই তাকে ভালো রাখে, তার নিজের মন ভালো রাখার জন্য সেই সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। আহ আচ্ছা, এই পর্যায়ে আমাদের দর্শকদের কাছ থেকে আরেকটি প্রশ্ন আমি নিতে চাই আফসানা ম্যামের কাছে, সেটা হচ্ছে গর্ভধারণের পূর্বেই বাবা মায়ের কোন কোন পরিকল্পনা নেওয়াটা জরুরি? জি ম্যাম। আনমিউট করতে হবে মনে হয় ওনাকে। জি ম্যাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাসিবা। আপা যে ব্যাপারগুলো বললেন ওটার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে একটা মা যদি ক্রনিক ডিপ্রেশনে ভুগে সেক্ষেত্রে আমাদের কিন্তু বেবিটা লো বার্থ ওয়েট হওয়ার পসিবিলিটি থাকে, যে বেবির ওজনটা অনেক কম। সেক্ষেত্রে কিন্তু বেবির জন্য সেটা লাইফ থ্রেটেনিং হবে। যে কোনো মায়ের জন্য হয়তো এটা খুবই এক্সপেক্টেড একটা প্রেগনেন্সি, তখন যদি বেবিটা লো বার্থ ওয়েট হয় এবং পরবর্তীতে যদি সে বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চার যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, তখন কিন্তু ওইটা তার মায়ের জন্য একটা পরবর্তী মানে পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণ হয়ে যাবে। এই জন্য জি আমাদেরকে অ্যাকচুয়ালি প্রিপার্টাম যে ডিপ্রেশন সেটা এক্সক্লুড করতে হবে এবং সেটা ট্রিট করতে হবে। জি আর আমার প্রশ্নটা ছিল একটু আরেকবার যদি বলতেন। জি গর্ভধারণের পূর্বেই বাবা মায়ের কোন কোন পরিকল্পনাগুলো নেওয়াটা জরুরি? জি। হ্যাঁ, গর্ভধারণের পূর্বে বাবা মাকে অবশ্যই তাদের নিজেদের মানে পরিকল্পনাটা আগে নেওয়া উচিত, যে তাদের দুজনের মধ্যে যে দম্পতি তারা কনসিভ করতে চায় তাদের দুজনের সম্মতি এবং তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি, এই ব্যাপারগুলো আগে চেক আউট করা উচিত। যে না, আমরা মানসিকভাবে প্রস্তুত কিনা বাবা মা হওয়ার জন্য, আমরা ফিনান্সিয়ালি প্রস্তুত কিনা, আমাদের পরিবারের মানুষগুলো আমাদের জন্য সাপোর্টিভ কিনা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আর আমি যদি ক্লিনিক্যালি বলি, ক্লিনিক্যালি আমার একটা মা যদি প্রেগনেন্ট হতে চায়, তার ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিনেটাল তার ক্ষেত্রে আমরা কিছু প্রি প্রেগনেন্সি চেক আপ বলি, কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, যেমন একটি রুটিন আলট্রাসোনোগ্রাফি, হিমোগ্লোবিন টেস্ট করা, আরো কিছু রুটিন ফলো আপ থাকে, চেস্ট এক্সরে, এগুলো তারপর এইচ বেস অ্যান্টিজেন, এই পরীক্ষাগুলো করে আমরা দিন একটা দম্পতিকে সাজেশন করি যে আপনারা ঠিক আছে, যদি সবকিছু ওকে থাকে আপনারা এখন কনসেপ্ট করতে পারেন। এবং এর সাথে সাথে তো মানসিক প্রস্তুতিটা অবশ্যই দরকার, মানে সবচেয়ে বেশি দরকার। আমি বলবো যে শারীরিক প্রস্তুতি থেকে মানসিক প্রস্তুতিটা বেশি দরকার, যেটা মনে হয় আমিনা আপু বেশি ভালো বলতে পারবে। জি। আরেকটি সম্পূরক প্রশ্ন আমি একটু এখানে করতে চাই। আমরা অলরেডি আমাদের প্রোগ্রামের লাস্ট থার্ডে চলে এসেছি। তো সেটা হচ্ছে যে আমরা আমাদের সমাজে, যেহেতু আপনি এই ধরনের পেশেন্টদেরকে ডিল করেন, আমাদের সমাজে আপনি কি কি মেন্টাল প্রবলেম দেখেন, যে যে ক্ষেত্রে আমাদের সমাজে মেন্টাল পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করা উচিত? সেটা হতে পারে একজন প্রেগনেন্ট মাদারের পরিবারের সদস্য, সেটা হতে পারে একজন প্রতিবেশী বা নর্মাল একজন সমাজের সদস্য। এবং সেগুলো কি কি একটা কোয়েশ্চেন, আর সেগুলো থেকে বের হয়ে আসা কেন উচিত? জি। থ্যাংক ইউ নাসিবা। সুন্দর একটি প্রশ্ন। অ্যাকচুয়ালি প্রবলেমগুলো তো আমি এবং আমিনা আপা দুজনে অনেক ডিসকাস করলাম। যে প্রবলেমগুলো কি হচ্ছে, যে আমরা হতাশায় ভুগছি, বা নর্মাল যে পরিবারের মানুষজনের, এবং সবচেয়ে বেশি আমি বলবো যে হাজবেন্ডের ভূমিকাটা সবচেয়ে বেশি এখানে। আমার মনে হয় যে একজন হাজবেন্ড যদি তার পার্টনারকে অ্যাসুরেন্স দেয় যে না ঠিক আছে, তোমার এই পরিবর্তনগুলোকে আমি সুন্দরভাবে মেনে নিচ্ছি, এবং তাকে যে বোধ করানো যে তারা তাদের জীবনে একটি অনেক ভ্যালুয়েবল একটা প্রাপ্তি তারা পেতে যাচ্ছে, তারা সন্তানের বাবা মা হতে যাচ্ছে, এক মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছে, পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছে, এই জিনিসগুলোতে পজিটিভ ওয়েতে ওয়াইফকে প্রেজেন্ট করা, যে যেন সে ডিপ্রেস না হয়, এবং ওয়াইফকে সবসময় মেন্টাল সাপোর্ট দেওয়া, এবং তার যে সমস্যাগুলো, সেটা হতে পারে শারীরিক সমস্যা বা অযাচিত কোনো মানসিক সমস্যা, যেমন অল্পতেই কান্না করা অথবা অল্পতেই হতাশ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো, স্ত্রীর সমস্যাগুলো তাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, তাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তাকে মেন্টাল সাপোর্ট দিতে হবে যে ঠিক আছে, এই পরিবর্তনটা
পরিবর্তনটা স্বাভাবিক, সব মায়ের ক্ষেত্রেই হচ্ছে, তোমার ক্ষেত্রেও এই পরিবর্তনটা স্বাভাবিক। এবং পাশাপাশি স্ত্রীর খাবার দাবারের খোঁজ রাখা এবং এএনসি চেক আপ আমরা যেটাকে বলি, যে গর্ভ পূর্ববর্তী অবস্থায় যে চেক আপ গুলো, সেই চেক আপ গুলোতে অবশ্যই স্ত্রীর সাথে যেন তিনিও ডাক্তারের কাছে যান। কারণ আমরা মনে করি যে আধুনিক যুগে আমরা আগে বলতাম যে একটি মা শুধু মা হয়, কিন্তু আমরা কিন্তু এখন এটা বলি না। আমরা এখন এটা বলি যে একটা মা তো মা হচ্ছে, তার সাথে সাথে একটা বাবাও মানে পিতৃত্বের স্বাদ পাচ্ছে, এবং প্রেগনেন্সিটার মধ্য দিয়ে কিন্তু একটা শুধু মা যাচ্ছে না, একটা বাবাও যাচ্ছে। মানে আমরা যদি বোথ ওয়েতে চিন্তা করি, একটা মাও প্রেগনেন্ট এবং তার সাথে সাথে একটা বাবাও সে প্রেগনেন্সির অনুভূতিটা তার মধ্যে কিন্তু থাকতে হবে। এবং এই জন্য একটা মায়ের সাথে অবশ্যই ম্যাম সম্ভবত ইন্টারনেট প্রবলেমের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। এই বিষয়টাতে আমিনা খাতুন ম্যাম যদি কিছু অ্যাড করতেন, যে আফসানা ম্যাম বলছিলেন যে একজন হাজবেন্ড এই ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে। জি ধন্যবাদ। হাজবেন্ড তো আসলে আমি যেটা বলবো যে বিবাহিত জীবনে এই যে হাজবেন্ডের ভূমিকা অনেক বেশি। এমন না যে তাকে অনেক বেশি রেসপন্সিবিলিটি আমি দিয়ে দিচ্ছি, এরকম না। কারণ একটা হাজবেন্ডই পারে একটা ওয়াইফকে তার বিভিন্ন ধরনের অনুভূতি গুলো নর্মালাইজ করার জন্য। আপু যেটা বলছিলেন আসলে যে সাপোর্ট করা, শোনা। নর্মালি দেখা যায় কি এই সময় না খুব অন্য বিভিন্ন ধরনের অনুভূতি দেখা দেয়, যে কি হচ্ছে হঠাৎ করে সে অনেক ধরনের কথা বলতে পারে, কল্পনা জগতে চলে যেতে পারে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, কান্নাকাটি করতে পারে, আবার অনেক বেশি সে আবেগ আপ্লুত হয়ে যেতে পারে, যে এক্সপেক্টিং যে আসছে তাদের ঘরে বা তাদের কোল জুড়ে তাকে নিয়ে। সো এই ক্ষেত্রে হাজবেন্ডকে অনেক সময় একটু ধৈর্য ধরে শোনা উচিত। এটা তার কারণ অনুভূতি, একটা মা কিন্তু আসলে অনুভূতি শেয়ার করে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হাজবেন্ডকে অনেক বেশি ধৈর্য ধরা উচিত। আর আমি বলবো আপুর সাথে আমি আরেকটু অ্যাড করবো, একটা বাবা বা একটা মা শুধু বাবা বা মা হচ্ছে তা না, পুরো পরিবারই তো একটা রোল প্লে করছে, তাই না? যে পুরো যে পরিবারটাই কিন্তু নতুন একটা সম্পর্ক মায়াজালে আর কি পড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি হয়তো বা কেউ দাদি হচ্ছে, কেউ নানি হচ্ছে, নানা হচ্ছে বা নানি হচ্ছে বা দাদা হচ্ছে, যেই হোক না কেন, চাচা ফুপু যেটাই হোক না কেন। সো এখানে কিন্তু সবারই অনেক 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 বড় কিছু ভূমিকা আছে। আপুর সাথে যদি আমি অ্যাড করে বলি, এটুকুই বলবো আর কি বাবার জায়গায়। জি নাসিবা, আর যদি কোনো প্রশ্ন থাকে। জি আফসানা ম্যাম আবার আমাদের সাথে যুক্ত হতে, সম্ভবত আমরা ম্যামকে একটু কিছুক্ষণের জন্য হারিয়েছি, আবার পাবো ইনশাল্লাহ। আমিনা খাতুন ম্যামের কাছে আরেকটি প্রশ্ন যেটা আমি নিয়ে আসতে চাই, যেটা আফসানা ম্যামকে করেছিলাম, সেটা হচ্ছে সামাজিক কি কি ভুল ত্রুটি আপনি দেখেন মন মানসিকতার দিক থেকে, এবং এখান থেকে বের হয়ে আসার আসলে উপায়গুলো কিরকম। জি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি এই মুহূর্তে। কারণ আমি যদি বলি এটা একটা জার্নি, কিন্তু লাইফটা একটা জার্নি। তো এই একটা প্রেগনেন্সি পিরিয়ড, এটাও কিন্তু একটা জার্নি। সো এই ক্ষেত্রে যেটা হয়, একটা মাকেই কিন্তু আমরা সবসময়, যেমন আজকে প্রোগ্রামটা কিন্তু কি মায়েদেরকে নিয়ে, সো আমরা মাকে ফোকাস করি। মা কিন্তু ওভার একটা রেসপন্সিবিলিটিটা অনেক সময় ফিল করে, বা আমরা আসলে ঘাড়ে চাপিয়ে দিই, তুমি মা হচ্ছ, তোমার এমন করতে হবে, তোমার তেমন করতে হবে। বা মা নিজেই চিন্তা করে আমি তো মা হচ্ছি, তার মানে আমাকেই সবকিছু করতে হবে। বিষয়টা তো তা না। আমি একটু আগে যেটা বললাম যে সবাই তো একটা রোল প্লে করছে, একটা সমাজ একটা নতুন একটা প্রজন্ম পাচ্ছে, একটা নতুন বাচ্চা পাচ্ছে। সো এখানে সবারই দায়িত্ব রয়েছে আসলে নিজেদের জায়গা থেকে। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে কি খুব কনফিউজিং কিছু কমান্ড কিন্তু এই গর্ভাবস্থায় কিন্তু একটা মাকে করা হয়। আমি যদি বলি, সেটা ফিজিক্যালি ফিট থাকার জন্য এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, এরকম করতে হবে, সেই রকম করতে হবে। তারপর বাচ্চা আবার তখন মা কি করে, বিভিন্ন ধরনের নিউজ যখন হয়তো বা দেখলো কথার কথা যে প্রেগনেন্সির সময় কোন রকম নেগেটিভনেস এর কারণে বা কোন রকম ভুল করার কারণে বাচ্চাটি এরকম হয়, তখন কিন্তু মা তখন আবার ফিল করে যে আমাকেই তো এগুলো বেশি করে সাবধান থাকতে হবে। বিষয়টা তা না, সবারই দায়িত্ব যে একটু ওই মাকে হেল্প করা। আমি বলবো সাপোর্ট, এটা যে কোনো ধরনের সাপোর্ট, তাকে একটু রিলাইজিং কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করা, কনফিউজিং না। হয়তো এই দিক থেকে একজন সিনিয়র যারা আমাদের সিটিজেন আছেন আর কি, বাড়িতে যারা আর কি সিনিয়র থাকেন, ওনারা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কথা বলেন যে না তুমি এরকম করো না, হয়তো আরেকজন বলছে না এটা করো না। সো আরেকটা বিষয় আমাদের দেশে যেটা হয়ে আসছে, যদিও আসলে এটা হওয়া উচিত না, আমরা কিন্তু প্রথম থেকে কি করি, ফিনান্সিয়াল একটা ক্যাপাসিটির কথা চিন্তা করি, যে বাচ্চা মানে ফিনান্সিয়াল, অবশ্যই ফিনান্সিয়াল একটা ব্যাপার, যে একটা মানুষকে লালন পালন করা থেকে শুরু করে
বা তাকে আরো বড় করতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশে যেটা অনেক বেশি ক্ষেত্রে হয়, আপুর কাছে এটা আমার একটা প্রশ্ন থাকবে শেষে একদম ছোট করে, যে আসলে এই যে সিজারিয়ান বেবি বা নর্মাল ডেলিভারি যেটাই হোক না কেন, এটা নিয়ে অনেক রকম আমি অনেক কেস দেখেছি আমার নিজের ক্ষেত্রে বা সব ক্ষেত্রে আমি দেখেছি খুব একটা কনফিউজিং একটা সিচুয়েশনে পড়ে যেতে হয়, এবং একটা এটার প্রভাব পড়ে সমস্ত রকম মায়ের ক্ষেত্রে। হাজবেন্ড এসে মাকে বলছে, শ্বশুর বাড়িতে সবাই এসে মাকে বলছে, সামাজিক ভাবে অনেকে হয়তো অনেক কথা বলছে যে না এরকম না, এরকমটা হলে ভালো হতো, কেন এরকম ডেলিভারি হলো বা কেন এরকম হলো না, এই যে পুরো বিষয়টা বা হচ্ছে ডেলিভারির পরেও আমি যদি বলি একটা লিঙ্ক একটা রয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমি বলবো পুরো সমাজেরই একটা দৃষ্টিভঙ্গির বিষয় আছে, যে একটা ওই মাকে অদ্ভুত একটা বিষয় হিসেবে না, জীবনের একটা নর্মাল একটা পিরিয়ড সে পার করছে এবং সে খুবই একটা স্বাভাবিক জীবনযাপন করছে, এবং সব মানুষের ক্ষেত্রে এটা হয়। আমি বলবো সমাজ থেকে একটাই মেসেজ আসা উচিত যে ইউ আর নট অ্যালোন, তুমি একা না, তোমার সাথে আমরা সবাই আছি, আমরা সবাই একটা রোল প্লে করতে যাচ্ছি। তো তখন একটা মায়ের আসলে অ্যাংজাইটি ডিপ্রেশন যেটাই হোক না কেন, সে সবচেয়ে বেটার ফিল করবে ওই মুহূর্তটাতে, সবাই যখন বলবে যে না আমরাও আছি তোমার পাশে। নাসিমা ধন্যবাদ। জি ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। সামাজিক মন মানসিকতাগত কিছু সমস্যার ক্ষেত্রে আমি কিছু বিষয় একটু এখানে মেনশন করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে, যখন একজন মা যখন স্পেশালি নতুন বউ যখন বাড়িতে এসে সে প্রেগনেন্ট হয়, তখন তার কাছ থেকে ছেলে এক্সপেক্ট করা হয়। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট প্রবলেম দ্যাট আই সি ইন দ্য সোসাইটি। সেকেন্ড হচ্ছে, আমি এরকম একটি হিন্দু ফ্যামিলির এক্সাম্পল দিতে পারি, যেখানে একজন মহিলা প্রেগনেন্ট হয়েছে এবং এটা তাকে বলা হয়েছে যে যদি তুমি এক্সপ্রেস করো যে ইউ আর প্রেগনেন্ট, দেন বাচ্চাটার নজর লেগে যাবে বা হাই লেগে যাবে। তো তাদের যে পুজোর যে সময়টা এই সময় তাকে হেলে হেলে প্রণাম করতে হয়েছে, তাকে প্রত্যেকটা আত্মীয়ের বাড়িতে যেতে হয়েছে, এন্ড লাস্টলি কি হয়েছে, সেই মহিলাটা শি হ্যাড আ মিসক্যারেজ। তো তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন খাওয়া দাওয়ার বিষয়টা, যেটা আমিনা খাতুন ম্যাম বললেন, যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। তারপরে 7 মাস হয়ে গেলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে বাচ্চাটা হয়ে তারপরে আসবে, এই সময়কার যত সমস্যা এটা তার বাবার বাড়ির মানুষজন দেখবে। তারপরে ফাইন্যান্সিয়াল দিক থেকে তাকে বিভিন্ন ভাবে ব্লেম করা হয় যে এই যে এখন এই কারণে টাকা বেশি লাগছে, বা তোমার এই ট্রিটমেন্ট এই ডক্টরস অ্যাপয়েন্টমেন্টের জন্য বেশি খরচ হয়ে গেল, আসলে তো এটার জন্য প্রিপেয়ার ছিলাম না। এরকম বিভিন্ন বিষয়। এখন যেটা একটু খেয়াল রাখতে হবে যে একজন মা, তিনি মা হচ্ছেন কিন্তু বাচ্চাটা কিন্তু পরিবারের আসছে। একজন বাবা বাবা হচ্ছেন, একজন দাদি দাদি হচ্ছেন, নানা নানা হচ্ছেন, একজন আন্টি আন্টি হচ্ছেন, আঙ্কেল আঙ্কেল হচ্ছেন। তো সবার যদি এখানে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকে, তাহলে ফুল প্রসেসটা কিন্তু আসলে মোটেই স্বতঃস্ফূর্ত হবে না, এবং রেজাল্ট যেটা হবে পরবর্তী সময় যেটা হবে, যেটা আমরা এই কথার মাঝখানে পেয়েছিলাম, যে এটা পোস্টপার্টাম ডিপ্রেশনের একটা কারণ হয়ে দাঁড়াবে। এন্ড আরেকটা হচ্ছে যে বাচ্চাটা যে ধরনের একটা ইনসিকিউরিটি, একটা ইনফেরিয়রিটি নিয়ে গড়ে উঠবে আর কি, তার আমরা যেটা জানি যে বাচ্চার মেন্টালিটি তৈরি হয় 5 বছরের মধ্যে। সে যা কিছু চিন্তা করবে, তার যা যা বুদ্ধি তৈরি হবে, এটা 5 বছরের মধ্যে। তো সে নর্মালি এক ধরনের ইনফেরিয়রিটি নিয়েই গড়ে উঠবে, যে হয়তো বা আমার আসলে হওয়াটা ঠিক হয়নি, বা আমি কেন এসেছি, আমার কোনো দরকার ছিল না, এই বিষয়গুলো তার মধ্যে তৈরি হবে। যেটা কিন্তু আমরা জানি যে আজকের বাচ্চারাই একটা সময় আমাদের সমাজের ঠিকাদার হবে, একটা সময় আমাদের সমাজের একজন রেসপন্সিবল পার্সন হিসেবে গড়ে উঠবে। তো এটার যে একটা দূরদর্শী একটা লং টার্ম যে ব্যাড রেজাল্ট, ব্যাড ইফেক্ট গুলো তৈরি হবে, এটা কিন্তু একদম প্রিপার্টাম থেকেই শুরু হয়। তো এই বিষয়টা মাথায় রেখে নিজেদের দায়িত্বটা রাখতে হবে। এই পর্যায়ে আফসানা মৌটুসী ম্যামের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যেটা আপনি বলছিলেন এটা শেষ করার জন্য অনুরোধ করব। আর সেকেন্ড হচ্ছে যে একজন নারী এই ক্ষেত্রে নিজের জন্য কি করতে পারেন, যদি তিনি বুঝতে পারেন যে হ্যাঁ আমি প্রিপার্টাম ডিপ্রেশনের একজন ভুক্তভোগী, তাহলে তিনি কি করতে পারেন? জি ধন্যবাদ নাসিবা আমিন।
আমি তো তখন ইনিশিয়ালি বলছিলাম স্বামীর ভূমিকাটা বলছিলাম। আমাদের এখানে একটা নারীর মাতৃত্বকালীন সময়ে যে তার যে হতাশা, এই হতাশাটার ওভারকাম করার জন্য তার স্বামীর যেমন গুরুত্ব আছে, তার পরিবারের মানুষের কিছু ভূমিকা আছে, তার প্রতিবেশীদের ভূমিকা আছে, সবার একটা সম্মিলিত একটা ভূমিকা কাজ করে। আপা যে কথাটা বলেন যে আমাদের মেইন ফোকাসটা থাকতে হবে যে একটা মাকে এটা বোধ করানো যে শি ইজ নট এ বার্ডেন ফর আওয়ার সোসাইটি। ঠিক আছে, সে আমাদের সোসাইটির জন্য সে শুধু একটা সন্তান সে নিয়ে আসছে না, শুধু বাবা মাকে বাবা মা বানাচ্ছে না বা দাদা দাদিকে দাদা দাদি হতে সাহায্য করছে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, বাচ্চাটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আসছে। এবং আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে পরিবারের মানুষের যে ভূমিকাটা, পরিবারের মানুষের অবশ্যই উচিত যে মায়ের দিকে বেশি যত্ন নেওয়া। স্বাভাবিকভাবে আমরা যেটা বলি যে তার খাবারের যত্ন নেওয়া, আমরা দেখা যাচ্ছে সবসময় কি করি যে আমরা শুধু খেয়াল রাখছি যে হ্যাঁ মা ঠিক মতো খাচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে মা খেতে চাচ্ছে না, তারপরে তাকে আমরা অনিচ্ছাকৃত বেশি খেতে জোর করছি। বা অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু খাবারের ক্ষেত্রে আপা যেটা বললেন যে কিছু কিছু খাবারের ক্ষেত্রে অযাচিত নিষেধাজ্ঞা, হয়তো তাকে ডাক্তার সে খাবারটা নিষেধ করেনি, কিন্তু পরিবারের মানুষজন তাকে বলছে যে তুমি এটা খেও না বা তুমি এটা করো না, তুমি সন্ধ্যার সময় ছাদে যেও না, তাহলে তোমার অসুবিধা হবে। এই ব্যাপারগুলা, এই জিনিসগুলো থেকে কিন্তু নিজেদেরকেও আমাদেরকে তৈরি করতে হবে পরিবারের মানুষজনকে, যে আমাদের পরিবারের যে মা আছে উনাকে মেন্টাল যে হেল্প করা, মেন্টালি তাকে সাপোর্ট দেওয়া, এই জিনিসটা করতে হবে। তার খাবার দাবারে খেয়াল রাখতে হবে, তার পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে খেয়াল রাখতে হবে, তাকে সাহায্য করতে হবে, তাকে এটা মেইন কথা আপা যে ব্যাপারটা বললেন যে তাকে এটা বুঝতে তাকে হেল্প করা যে তুমি একা নাও। মানে প্রেগনেন্সিটা কিন্তু শুধু একটা মা একটা প্রেগনেন্সির মধ্য দিয়ে যাচ্ছে না, একটা টোটাল ফ্যামিলি কিন্তু এই প্রেগনেন্সিটার মধ্য দিয়ে যাচ্ছে, এবং তাকে এই জিনিসটা ফিল করানো যে শুধু তুমি একা এই সমস্যাটা ফেস করছো না, আমরা তোমাকে সাহায্য করার জন্য আমরাও আছি। এবং এই সময় আমার মনে হয় যে পরিবারে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যে খালা ফুপু অথবা চাচি অথবা দাদি নানি যারা থাকে, যারা এর আগে তারা গর্ভকালীন এই সমস্যাগুলো ফেস করেছে, তারা কিন্তু চাইলে মাকে এই ব্যাপারগুলোতে অ্যাসুরেন্স করতে পারে যে তোমার যে পরিবর্তনগুলো হচ্ছে বা তোমার যে মানসিক পরিবর্তনগুলো হচ্ছে এগুলো স্বাভাবিক, কোনটা স্বাভাবিক অথবা কোনটা অস্বাভাবিক, বা এই সময়টাতে কি ধরনের স্টেপ নিলে বা কি ধরনের পদক্ষেপ নিলে সে কিছুটা ভালো থাকতে পারবে। এই ব্যাপারটাতে কিন্তু তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে হেল্প করতে পারে, দাদি নানি, যে না তুমি এই কাজটা করো না, বা এটা করলে তুমি একটু বেটার ফিল করবা, বা ঠিক আছে তুমি যে পরিবর্তনটার মধ্যে দিয়ে যাচ্ছ, অতিরিক্ত ওজনজনিত সমস্যা অথবা বুক ধরফর করা, এই পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে আমরাও গিয়েছি, এটা কিছুটা স্বাভাবিক, তোমাকে কিছুটা মেনে নিতে হবে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবারের মানুষজনের শোনা যে হ্যাঁ মা কি ধরনের সমস্যা বোধ করছে, তাকে সময় দেওয়া যে ঠিক আছে তুমি আমাদের সাথে একটু শেয়ার করো তোমার কি ধরনের প্রবলেম হচ্ছে, বা তুমি কি একা বোধ করছো কিনা, বা তোমার কোনো কিছুতে সহযোগিতা দরকার কিনা। এই ব্যাপারগুলো পরিবারের মানুষ কি খেয়াল রাখতে হবে, এবং কোথাও ছোটখাটো আউটিং এ যাওয়া, ঘুরতে যাওয়া, একটু সময় দেওয়া, এই জিনিসগুলো করলে দেখা যাচ্ছে যে গর্ভবতী মায়ের যে ডিপ্রেশন যে জিনিসটা, ফ্যামিলি এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে, তাকে মেন্টাল সাপোর্ট দিয়ে তাকে পজিটিভ ওয়েতে থিঙ্কিং করতে হেল্প করতে পারে। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরাও আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আজকে যাদের জন্য আমাদের প্রোগ্রামটা করলাম, প্রেগনেন্ট মাদার্স এবং তার হাজবেন্ড, তার ফ্যামিলি, সবার জন্য কিছু পরামর্শ রেখে এবং আজকে শেষ কথা বলার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। জি, আমিনা খাতুন ম্যাম। জি, থ্যাংক ইউ নাসিবা। দেখতে দেখতে আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মনে হচ্ছে যে আলোচনা আরেকটু করলে ভালো হতো। যাই হোক, শেষ করতে হবে।
একটা কথা আসলে আমি বলতে তখন মাথায় এসেছিল, সেটা হলো যে আমরা কিন্তু সোশ্যাল সাপোর্টের যে কথা বলছি এটা অবশ্যই এটার মধ্যে চলে আসবে যে একজন আমার মাকে, একজন গর্ভবতী মাকে আমরা কিভাবে হেল্প করতে পারি সামাজিক দিক থেকে। কিন্তু এখন কিন্তু অনেক মাই আছে ওয়ার্কিং উইমেন, হ্যাঁ। তো আমি বলবো যে শুধু পরিবার না, এখানে কিন্তু তার ওয়ার্ক স্টেশন যেটা যেখানে সে কাজ করে আসলে তার ওই জায়গাটাতে একটা সাপোর্ট গ্রুপ থাকা দরকার, হ্যাঁ। সেটা কারণ এখন কিন্তু অনেক ধরনের কাজ করে একটা মা, অনেক ধরনের। তো সেই ক্ষেত্রে তার এই পুরো বিষয়টাকে, তার প্রেগনেন্সিটাকে অনেক সময় কি হয় অনেক কর্পোরেট জায়গাতে, যেটা আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, যেটা কি হয় কর্পোরেট জায়গাগুলোতে আসলে এই ব্যাপারে একটু কেমন জানে অন্যরকম একটা ভাবে দেখা হয় না, মানে সে ফিল করে, মা ফিল করে যে না থাক, না বললেই ভালো, বা এরকম একটা হাইড করার একটা বিষয় থাকে। তো আমি বলবো যে ওয়ার্ক স্টেশন, আমাদের যে সমস্ত অর্গানাইজেশনে আমরা কাজ করি, সমস্ত অর্গানাইজেশন থেকে এই ধরনের মায়ের জন্য এমনিতে কিছু কিছু নর্ম থাকে যে এটা করতে হবে সেটা করতে হবে, তাকে কিন্তু অনেক এক্সেস দেওয়া হয়, বাট তাকে সাপোর্টের জায়গাটা আর একটু স্ট্রেংথেনিং করা দরকার। সে যেন ফুললি সাপোর্ট ফিল করে, সে যেরকমই হয়ে যাক না কেন, সে ওয়েট গেইন করুক, সে একটু স্লোলি কাজ করুক, তার একটু মন খারাপ থাকুক, তার ভালো লাগার বিষয়গুলো সে শেয়ার করুক, তার জন্য আসলে একটা ওপেন স্পেস রাখা দরকার। সে যেন সবকিছু তার কাজের জায়গাতে গিয়েও যেন বলতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো ফ্যামিলিতে যদি আমি বলি, ফ্যামিলির জায়গাতে আমি পরিবার আসলে আপু বলে দিয়েছে বা আমিও এর আগে বলেছি, ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেটা আসলে আরেকটু স্ট্রেংথেনিং করা দরকার সেটা হলো ওই যে ইউ আর নট অ্যালোন, তুমি একা না, আমরা পাশে আছি, তোমার সাথেই আছি, হ্যাঁ। তাকে সাপোর্ট দেওয়া সমস্ত ক্ষেত্রে, তাকে পজিটিভ থিঙ্কিং করার জন্য, এক্সপিরিয়েন্স শেয়ার করা, যে আপু যেটা বলেছিলেন যে আমারও হয়েছিল এরকম, বা আমরা এরকম পরিবেশের মধ্য দিয়ে গেছি সেইটা। তো আরেকটা বিষয় সেটা হলো তাকে আসলে সবকিছুতে আসলে একটু একটু করে ইনভলভ করে ট্রাই করা। যেমন আমরা অনেক সময় যেটা করি যে না, আবার আমি যে অনেক সময় বলবো যে নেগেটিভ আচরণই শুধু নেগেটিভ একটা প্রভাব ফেলে, তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পজিটিভ কিছু আচরণও কিন্তু পরিবারের যে আচরণগুলো এটাও কিন্তু নেগেটিভ একটা অনুভূতির সৃষ্টি করে দেয় ওই মায়ের মধ্যে। ছোট্ট করে যদি বলি, যেমন হয়তো সে শ্বশুর বাড়িতে আছে, কথার কথা বাবার বাড়ি থেকে এমন ভাবে বলা হলো হ্যাঁ তুমি এটা করছো বা এটা এরকম একটা অবস্থা, যেটা আর কি নর্মালি কিন্তু এটা দেখা যায়। সো আমি বলবো যে বাবা মায়ের এই এক্সট্রা কেয়ার, অতিরিক্ত যে কেয়ারটা, সেটা আসলে তাকে নর্মালি ছেড়ে দেওয়া উচিত। কারণ ওই মাকেও কিন্তু প্রস্তুতি নিতে হবে, সে একটা মা হচ্ছে, হ্যাঁ, তাকেও কিন্তু ওইটা একটা এক্সপিরিয়েন্স করার মতো সুযোগ দিতে হবে। অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই। আমি বলবো আমার মায়ের বাড়ির দিক থেকে যেগুলো, বা শ্বশুর বাড়িতে আমি বলবো না যে তাকে অনেক বেশি স্ট্রং রাখার জন্য বা অনেক সাপোর্ট করার জন্য, এমনও না, তাকে একটা নর্মাল ওয়েতে যাওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট, সুদিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া, যাতে করে সে তার ওই মাতৃত্বের পুরোটা স্বাদ নিতে পারে, যে প্রেগনেন্সি পিরিয়ডে সমস্ত কিছুকে এনজয় করতে পারে, তার যে সমস্যা, ভালো লাগে, খারাপ লাগে, সবকিছুকে শেয়ার করতে পারে। আর এই ক্ষেত্রে আমি বলতে পারি হাজবেন্ড যে ওই যে বাবা হচ্ছে, সে একটা পুরো একটা সেতুর মতো কাজ করতে পারে, ব্রিজ, একটা কানেক্টেড একটা ব্রিজ হতে পারে মেয়ের বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি পুরো জায়গাটাতে। সে কিন্তু খুব ছোট্ট করে হলো অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে, জাস্ট সাপোর্ট করার মাধ্যমে ওই তার ওয়াইফকে। আর আমি যদি বলি সেলফের জায়গাটাতে, যে একটা মা কি করবে আসলে, যে মা হচ্ছে, আমি বললো এতক্ষণ যে বলে আছি হ্যাঁ মায়ের ডিপ্রেশনে যাবে, মায়ের কি কোনো রেসপন্সিবিলিটি নাই? অবশ্যই আছে। সে নিজেও কিন্তু অনেক সময় নিজের কিছু নেগেটিভ থিঙ্কিং এর কারণে, আজ আমি ক্যারিয়ারে এখানে থাকতাম, আজ আমি ওখানে থাকতাম, হতে পারে আনএক্সপেক্টেড বেবি, হতেই পারে, প্রেগনেন্সি যেহেতু বিয়ে হয়েছে হতেই পারে যে কোনো সময় বেবি আসতে পারে। তো সেই ক্ষেত্রে তাকে অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা অনেক বেশি বাড়াতে হবে। আমি বলবো অ্যাকসেপ্টেন্স আর অ্যাডাপ্টেশন পাওয়ার যদি একটা না খুব সুন্দর করে আর কি বাড়ানো না, আমি বলবো যে অ্যাডাপটিভ লেভেলে রাখতে পারে, তাহলে সে যেটা করতে পারবে, সে পুরো একটা বিষয়টাকে খুব সুন্দরভাবে নিতে পারবে। সে যত ধরনের চেঞ্জ সেটাকে পজিটিভলি নেবে, তার যেখানে যেখানে হয়তো বা একটু মানিয়ে নেওয়ার ব্যাপার সেগুলোকে সে মানিয়ে নেবে। হতেই পারে যে হ্যাঁ আমি স্লোলি এখন যাচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে আমাকে হাঁটতে হচ্ছে, কিন্তু তাকে কিন্তু এটাও চিন্তা করতে হবে আমার তো এখন এরকম করে যাওয়ার কথা, অন্যরা কি বলছে সেটা বিষয় না, আমি একজন মা হচ্ছি। হ্যাঁ, তখন তার মাতৃত্বের ওই রোলটাকে, মাতৃত্বের ওই ক্যারেক্টারটাকে সবচেয়ে বেশি করে তাকে ধারণ করা উচিত। সো সে যদি মেন্টালি এভাবে স্ট্রং থাকতে পারে, পজিটিভ থিঙ্কিং করতে পারে, সে যদি ফ্যামিলি থেকে ইমোশনাল সাপোর্ট পায়, সমাজ থেকে যদি সুদিং একটা এনভায়রনমেন্ট পায়, সো আমি আশা করি ওই মা একজন ডিপ্রেশনে তো যাবেই না, বা গেলে তো ফিরে আসবেই, এবং সাথে সাথে তার পরবর্তী যে ধাপগুলো রয়েছে জীবনে সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই সুন্দর ভূমিকা রাখতে পারবে। আর অবশ্যই এই সময় আমি বলবো মন খুলে কথা বলতে হবে, তাহলে দেখা যাবে সে আসলে সবকিছু শেয়ারও করতে পারবে, সে সাপোর্টও পাবে। সে যদি নাই বা বলে, সে কিন্তু আসলে সাপোর্ট পাবে না। আই হোপ এতটুকু আজকে দর্শকদের জন্য। আর দর্শকদের জন্য একটু বলতে চাই, সেটা হলো যে
সবসময় আমি জানি না আজকে তারা কতটুকু এটাকে নিতে পেরেছে, আশা করি ভালোভাবে নিয়েছে, কারণ মৌটুসী আপা অনেক সুন্দর করে অনেক কিছু এক্সপ্লেন করেছেন যেটা আসলে আমার কাছে অনেক কিছু অজানা ছিল। তো দর্শকদের জন্য এটাই বলতে চাই, আজকে যে আলোচনাটুকু অবশ্যই অবশ্যই আমরা যেন এটাকে স্প্রেড করে দিতে পারি স্নোবলের মতন, যে আমি যারা শোনা আমি যেন আরো অন্তত 10 জনকে আমি যেন এই মেসেজটা দিতে পারি। তাহলে আসলে আজকে আমাদের এই আমরা যে একসাথে হয়েছি, একসাথে বসেছি, আজকে একসাথে আলোচনা করেছি, সেটা অবশ্যই ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। যে বিষয়টা ম্যাম আসলে বললেন যে একজন মায়ের প্রতি ওভার প্যাম্পারিং হওয়ার আসলে কোনো দরকার নেই। যেরকম উনি হয়তো দাঁড়িয়ে থেকে রান্না করছেন না, কিন্তু অন্ততপক্ষে একটা ডাইনিং টেবিলে বসে ছোট কিছু সবজি শাক এগুলো তো কাটতে সাহায্য করতে পারেন, শাকটা বেছে দিতে পারেন। তিনি হয়তো কাপড় ধুলেন না বা কাপড় নাড়িয়ে দিলেন না, কিন্তু কাপড়টা এনে তাকে দেওয়া হলো, তিনি বসে বসে গোছালেন। বা এরকম একজন মায়ের এক্সাম্পল আমার কাছে আছে, যার পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাতে উনি একটা রুমের 4টা দেয়াল ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে ফেলেছেন, এবং সেই রুমটা দেখার মতো একদম দৃষ্টি নন্দন একটা রুম তিনি তৈরি করে ফেলেছেন। আবার আরেকজন মা আছেন যিনি পুঁথির কাজ শিখেছেন এই সময়, আরেকজন মা আছেন যিনি চরকা কাটে সেলাই শিখেছেন। তো এই বিষয়গুলোতে ছোটখাটো যে কাজগুলো আছে এখানে একজন মাকে ইনভলভ করা উচিত, এবং এই ক্ষেত্রে কিন্তু পরিবারের ইন্সপিরেশনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তিনি নিজে থেকে নিশ্চয়ই কোনো কাজে আসবেন না, কাজে নিজেকে ইনভলভ করতে তার যে পরিমাণ ওয়েল ফোর্স দরকার, এটা পরিবারের ইন্সপিরেশন তাকে আরো বাড়িয়ে দিবে। আর আজকের প্রোগ্রামে আমরা মৌটুসী ম্যামকে এই প্রথম পেয়েছি, কিন্তু আরো একাডেমি 21 এর আরো অনেক প্রোগ্রামে আমরা তাকে পাবো আশা করি। এই পর্যায়ে ম্যামের কাছ থেকে আমাদের আজকের প্রোগ্রামের দর্শকদের জন্য আজকের প্রোগ্রামের বিষয় সম্পর্কে শেষ কথা শোনার আশা করছি। ম্যাম কি আছেন আমাদের সাথে? আফসানা মৌটুসী ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মৌটুসী ম্যাম, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। একটু নাসিবা আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, প্লিজ ম্যাম। দুঃখিত সংযোগ সমস্যার জন্য। ধন্যবাদ নাসিবা আমিন আপনাকে এবং আমিনা খাতুন আপনাকেও। আমাকে আজকে প্রোগ্রামে ডাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় আসলে পোস্টপার্টাম যে সাইকোসিস বা পোস্টপার্টাম ডিপ্রেশন, আমরা এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলি সবসময়, কারণ কিন্তু আমার মনে হয় যে পোস্টপার্টাম ডিপ্রেশন ব্যাপারটা যতটাই গুরুত্বপূর্ণ, সেরকম প্রিপার্টাম ডিপ্রেশন ব্যাপারটাও ততখানি গুরুত্বপূর্ণ। কারণ একটা মায়ের প্রেগনেন্সি পিরিয়ডটা শুরু হয় গর্ভ ধারণ থেকে শুরু করে তার ডেলিভারি এবং এরপরে পোস্টপার্টাম তো এই টোটাল যে প্রসেসটার মধ্যে থাকতে হয়, এই সময় আমাদেরকে অ্যাকচুয়ালি একটা মায়ের যেমন শারীরিক সমস্যাগুলোর কে আইডেন্টিফাই করা দরকার এবং সেগুলো ট্রিট করা দরকার, সেরকম মানসিক সমস্যাগুলো আমাদের আইডেন্টিফাই করা দরকার, আমাদের ফ্যামিলি মেম্বারদের হেল্প আউট করা দরকার এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা যেমন শারীরিক সমস্যার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের চিকিৎসা নিচ্ছি, সেরকম আমাদের মারা যদি কোনো ধরনের মানসিক সমস্যা বোধ করেন, অবশ্যই তারা যেন ওই সময় তারা যদি নিজেরা ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে অবশ্যই যেন তারা ফিজিশিয়ানের কাছে আসেন। এবং আমি বলবো যে এখনকার মাদের জন্য তো এখন অনেক বেশি সুবিধা, কারণ আমরা এখন গুগল করলেই যে কোনো কিছু সমস্যা এবং সেটার সমাধান এবং এটা নর্মাল কি অ্যাবনর্মাল এগুলো সম্পর্কে জেনে নিতে পারছি। তো এইগুলো কোনো মা যদি কোনো সমস্যা বোধ করেন এবং তিনি যদি বুঝতে পারেন যে না, তার এই সমস্যাটা অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যার মধ্যে পড়ছে না, একটি অস্বাভাবিক কোনো সমস্যার মধ্যে, তখন অবশ্যই তিনি একজন ফিজিশিয়ানের কাছে আসবেন। অথবা তিনি যদি মানসিক কোনো সমস্যা বোধ করেন, তিনি একজন সাইকোলজিস্টের কাছে যাবেন। সেক্ষেত্রে আমাদের জন্য আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট থেরাপি ইউজ করতে পারি, অথবা আমরা এক্ষেত্রে সাজেস্ট করি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির জন্য আমরা অ্যাডভাইস করি। এবং সর্বোপরি তো বলবো
থাকবোই যে ফ্যামিলি মেম্বার, হাজবেন্ড, পরিবারের মানুষজন, দাদি নানি, শ্বশুর শাশুড়ি সবারই একটা বড় ভূমিকা থাকে। এবং আমিও আপার সাথে একমত করছি যে আসলে একটা প্রেগনেন্সিকে আমরা কি বলি, ইটস এ ফিজিওলজিক্যাল চেঞ্জেস, মানে দ্যাটস আওয়ার বডির ফিজিওলজিক্যাল চেঞ্জেস, নট ইট ইজ প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল হলে সেটাকে আমরা তখন ওইটাকে আমরা অ্যাবনর্মাল ওয়েতে ট্রিট করবো, বাট এটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ একটা মায়ের জন্য। তো আমার মনে হয় যে আপার সাথে আমিও একমত যে একটা মাকে তার সব ধরনের স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া এবং সব ধরনের স্বাভাবিক আচরণ তার একসেপ্ট করা, আমরা নর্মাল একজন মানুষের ক্ষেত্রে যা করি ওয়েলবিং এর ক্ষেত্রে সেরকম ভাবে আমরা একসেপ্ট করব। এবং আমার মনে হয় এটাতে আমার মনে হয় যে একটা মায়ের হেলদি যে প্রসেসটা, প্রেগনেন্সি প্রসেস এবং পরবর্তীতে হেলদি চাইল্ড ডেলিভারি করা, এটা ক্ষেত্রে একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং আমার মনে হয় যে আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল, এবং আমি খুবই খুশি যে আপনাদের সাথে আমি যুক্ত হয়ে এই টপিকস আলোচনা করতে পেরেছি, এবং আমিনা খাতুন আপুর থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। এবং নাসিবা আমিন, আপনাকেও অনেক ধন্যবাদ। জি ম্যাম, আপনাকেও অনেক ধন্যবাদ। আসলে আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপে যুক্ত ছিলেন আমিনা খাতুন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড, এবং আরো যুক্ত ছিলেন আফসানা মৌটুসী, এমবিবিএস, সিএমইউ ডিএমইউ উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ। তারা দুজনেই অত্যন্ত ব্যস্ত মানুষ, সেই সময় থেকে আমাদের একাডেমি 21 এর জন্য সময় বের করেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আশা করি আরো অনেক অনেক প্রোগ্রামে আপনাদেরকে আমরা পাবো। এরই সাথে শেষ করছি আজকের প্রোগ্রাম। আজকে আমরা আলোচনায় বসেছিলাম প্রসব পূর্ববর্তী বিষণ্ণতা বা প্রিপার্টাম ডিপ্রেশন নিয়ে। এরকম আরো অনেক টপিক নিয়ে একাডেমি 21 প্রতি সপ্তাহে আয়োজন করবে ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বোপরি সমাজটাকে সুন্দর রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।